যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও ভাগা সবাই ফিরে যায়, যদি গহন পথে যাওয়ার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাটা তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি আলো না ধরে, ওরে ওরে ও ভাগা আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। নমস্কার বন্ধুগণ, অনেক ধন্যবাদ এই সময় জয়েন করার জন্য। আজ এই দিনটিকে আমরা মনের খাঁচায় তুলে রাখবো, কারণ আমাদের সঙ্গে দ্বিতীয়বার আমাদের পডকাস্টে এসছেন ডক্টর রুদ্রপ্রসাদ ব্যানার্জি। তিনি পেশায় জেনেটিসিস্ট টেক্সাসে, এবং তিনি আবার খুবই প্রখ্যাত এবং কুখ্যাত রাজনীতির বিশ্লেষক। ফেসবুকে যারা ওনাকে ফলো করেন জানবেন, তিনি কথার মারপ্যাচে বামপন্থীদের লেজে পাড়া দেওয়ার জন্য বিখ্যাত, এবং অনেক সময় অনেক দক্ষিণপন্থীদেরও ঝাড় জ্বালিয়ে বসেন। তো কেন সেটা হয় সেটা আমরা শেষের দিকে একটু অ্যাপ্রোচ করবো সেটা। তো কিন্তু প্রথমে রুদ্রদা, যে টপিকটা তোমায় জিজ্ঞেস করা ছিল তারও আগে একটা অন্য জিনিস জিজ্ঞেস করতে হবে, এক্ষুনি জানতে পারলাম বলে। তো সেটা হচ্ছে যে একাধারে পাকিস্তানে তো এক মন্ত্রী বলে বসেছেন, যে এক মন্ত্রীকে অ্যাঙ্কার জিজ্ঞেসই করলেন যে দেখুন আপনাদের তো অনেক সমর্থক আছেই ভারতেও, তারাও তো আপনাকে, সবাই তো আপনাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তা না? অরুন্ধতী রয় আছেন, মমতা ব্যানার্জি আছেন, এই থাম একটু তুই, অরুন্ধতী রয়, মমতা ব্যানার্জিরা আছেন, দুজনের নাম নিলে কুকুরও চিৎকার করতে আরম্ভ করে দিত, কি অবস্থা ভাই। এবং বলছে দলিত পার্টিরা আছে, বামপন্থী পার্টিরা আছে, আপনাদের তো কত সমর্থক। তিনি বললেন হ্যাঁ হ্যাঁ এরা তো আছেনই। আবার একই সাথে এদিকে দেখছি অভিষেক ব্যানার্জি অখণ্ড ভারতের দাবি তুলছেন, বলছেন যে পিওজে কেন নেওয়া হচ্ছে না, অবিলম্বে নেওয়া হোক। তা হঠাৎ করে এটা কি করে সম্ভব হলো? অভিষেক ব্যানার্জি কেন পিওকে চাইছেন? না, বিষয়টা তো সেটা নয়। বিষয়টা হচ্ছে পাকিস্তানের যে শোটার কথা তুই বলছিস সেটা আমি দেখেছি। ওখানে অ্যাঙ্কার যা জিজ্ঞেস করছিল, সেখানে যে ভদ্রলোক ছিলেন তিনিই বলছেন যে ভারতবর্ষের সবাই তো আর মোদির দলের সমর্থক নন বা মোদির সমর্থক নয়। যেমন এক্সাম্পল গুলোর নামে ফার্স্ট নাম নিয়েছে অরুন্ধতী রায়, সেকেন্ড মমতা ব্যানার্জি, এবং তারপর কয়েকজনের নাম নিয়েছে। আবার তারপরের দিনই হচ্ছে আজকে আমিও দেখলাম যে অভিষেক ব্যানার্জি টুইট করেছেন যে পিওকে চাই, এ চাই, সে চাই। তাই এইগুলো বিষয়টা হচ্ছে মানে কি বলবো, দ্বন্দ্বমূলক বস্তুবাদ। আবারও সেই বামপন্থীদের একটা মানে দুর্ধর্ষ কি বলবো, মানে ট্রেডমার্ক পরিচিত দ্বন্দ্বমূলক বস্তুবাদ। মানে যেমন ধর তুই এই যে এখন লোকজন, আমি গতকালকে দেখছিলাম রিপাবলিক বাংলার আমাদের জার্নালিস্ট বা ধর তোর একজন সিনিয়র এডিটর ময়ূক দা, তো তিনি একদম পরিষ্কার ভাবে হিন্দুদের হয়ে কথা বলছে, বা হিন্দুদের হয়ে কথা বলার কিছু নেই, যেটা ফ্যাক্ট সেটা বলছে, হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে বা ইত্যাদি ইত্যাদি। বা ও একটা শোতে বলেছে যে সেকুলারদের পোষালে থাকুন, না থাকলে বেরিয়ে চলে যান দেশ থেকে, আমার শো থেকে। এইটার জন্য বামপন্থীদের এখন বিশাল রাগ হয়ে গেছে। আরে ভাই, তোদেরই যখন ছানাপোনারা ওই জেএনইউ এর ক্যাম্পাসে আমাদের কি বেশ বলো, টেররিস্টের নাম বল, মাসুদ আজহার নাকি আমাদের পার্লামেন্টে অ্যাটাক করেছিল, আরো কতজন টেররিস্টের নাম, আফজাল গুরু, সরি, মানে এতগুলো টেররিস্ট অ্যাটাক হয়েছে, নাম মনে রাখা, কতজনের ট্র্যাক রাখবো আর কি। আফজাল গুরুর নামে স্লোগান দিয়েছে, ঠিক আছে, ভারত ভেঙে দেওয়া স্লোগান। তখন তো তোরা সেগুলো বলেছিলি ভাই ফ্রিডম অফ স্পিচ, তাহলে আজকে হঠাৎ তোদের গায়ে লাগছে কেন? তো এটাও ফ্রিডম অফ স্পিচ হিসেবে মেনে নেই যে যার যেটা ফ্রিডম আছে সে সেটা বলছে। মানে এইটা কেন বললাম, মানে দ্বন্দ্বমূলক বস্তুবাদটা বোঝানোর জন্য। মানে যখন ওদের ন্যারেটিভে একটা বিষয় সেট করবে, সেটা হচ্ছে ওদের, ওটা সেটাকে ইউজ করবে, যখন ওটা সেট করবে না তখন আবার ওটা সেটাকে ইউজ করবে না। যেমন ধর ফ্রিডম অফ স্পিচ বলে ব্যাখ্যা করার জন্য তখন সংবিধানের দরকার হবে, তখন দেশকে গালি দেবে। আর যখন ওদেরকে গালি দেওয়া হবে তখন আর সেটা ফ্রিডম অফ স্পিচ থাকবে না, তখন আবার সংবিধানের অন্য জায়গায় চলে যাবে। তো এটা হচ্ছে একটা ক্লাসিক এক্সাম্পল। মানে ওই তোর
হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। ওই তৃণমূলের অভিষেক ব্যানার্জি আর বাকি যারা আছে তাদের মধ্যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি চলছে। যেমন দেখি মাঝখানে আমাদের শ্রীরামপুরের এমপি কল্যাণ ব্যানার্জি হঠাৎ কি সব বলতে শুরু করলো, হ্যাঁ, কি সব চ্যাট ফ্যাট মানে সোশ্যাল মিডিয়াতে লিক হয়ে গেল, এগুলো বেকার, সেসব নিয়ে কিছু নেই, মানুষকে ভুলিয়ে রাখার একটা অজুহাত ছাড়া কিছু নয়। আর অভিষেক ব্যানার্জি কি বললো না বললো তাতে কার কি এসে গেল? ভারতীয় সেনা কি ওর কথায় উঠে বসে? ও কি ভেবে যে ভারতীয় সেনা মানে ওই তৃণমূলের পার্টি অফিসের চালচোরেরা? তো তাতে কি এসে গেল? অভিষেক ব্যানার্জি কি বললো না বললো, ঠিক আছে, যা বলছে বলছে, তাতে কি আছে, কিছু আসে যায় না। তো কাশ্মীরটা হয়ে গিয়ে এবার মুর্শিদাবাদের এসএসসি থেকে অনেকটা খবরের নজরটা সরে গেল, সেইটা একটা সমস্যার বিষয়। মানে সেটা যাই হোক, আমি সবারই ভোগান্তি হচ্ছে। মানে এটা এরকম যেন ভাবা না হয় যে মানে কি বলবো, মানে এই এসএসসি বা মুর্শিদাবাদ থেকে খবর ঘোরানোর জন্য কাশ্মীর হয়েছে, ব্যাপারটা এরকম ভাবে সেট করা ভুল হবে। কাশ্মীর একটা মানে কি বলবো, যে টেররিস্ট অ্যাটাক হয়েছে সেটা একটা কন্টিনিউয়াসলি আমাদের দেশে হয়ে আসছে। মানে আজকে আমেরিকা 9/11 এর পর মানে টেররিস্ট অ্যাটাক কি সেটা জানতে পেরেছিল, তার আগে অব্দি তারা কখনো সেভাবে এটার এগেনস্টে বা এটার বিরুদ্ধে কোনো কথা বলেনি। কিন্তু আমাদের দেশে তো বরাবরই হয়ে এসছে, আমরা তো গত 60 বছর 70 বছর ধরেই এটা দেখে আসছি। ইনফ্যাক্ট তুই যদি দেখিস কাশ্মীরের ইন্ডিয়ার সাথে মানে ইনক্লুশন অফ কাশ্মীর টু ইন্ডিয়া, সেই সময়ে এক রাতের মধ্যে প্রায় 13,000 হিন্দু এবং বুদ্ধিস্টকে ওখানে খুন করা হয়েছিল। মানে তোর পাকিস্তান থেকে ধর কিছু মানে বেসিক্যালি ওদের জঙ্গি বললে কিছু আসে যায় না, জঙ্গি, কিন্তু যাদেরকে বলা হয়েছিল তারা ট্রাইবাল, কিন্তু অ্যাকচুয়াল তারা ট্রাইবাল ছিল না, কাবাইলি লস্কর এরা চলে এসেছিল। এবং তার যে কারেন্ট অফ করে রেপ ফেপ করা হয়েছিল, গণরেপ করা হয়েছিল। যে লিড করেছিল সে পরবর্তীকালে ইউনাইটেড নেশনসে জানিয়েছিল যে হ্যাঁ আমরা এই অপারেশনটা করেছিলাম, এবং পরবর্তীকালে দেখা যায় সে ছিল পাকিস্তানের আর্মির একটা মেজর বা ইকুইভ্যালেন্ট র্যাঙ্কে ছিল। সো এটা তো আমরা তো সেই জবে থেকে ডিভিশন হয়েছে তবে থেকেই দেখে আসছি, ফলে আমাদের মানে এটা খুবই আনফরচুনেট যেগুলো এগুলো হচ্ছে এবং এগুলো হয়ে চলেছে ডিসপাইট অফ মানে 3টে বড় যুদ্ধ, মানে 3টে বড় যুদ্ধই তারা কুকুরের মতো হেরেছে, তারপরেও তাদের এত কিছু করছে, এবং এটা খুবই আনফরচুনেট যে আমাদেরকে এটা ফেস করে চলতে হয়েছে। এবং এটা আমার মনে হয় আমাদের প্রোগ্রেসে অনেকটা ব্লক করে দিচ্ছে, আমাদের প্রোগ্রেস, আমাদের ডেভেলপমেন্ট সবকিছুকে। কারণ আমাদের যে সরকারই থাকুক তার একটা কনস্ট্যান্ট প্রেশার থাকছে আমাকে ওই জায়গাটা নিয়ে একটা মানে কনস্ট্যান্ট একটা প্রোটেকশন, তোর সিকিউরিটির পেছনে খরচা, সমস্ত কিছু খরচা চলছে তো চলছে ওখানে। এক্স্যাক্টলি, তো এটা আমাদের একটা কনস্ট্যান্ট কি বলবো, মানে কিছু বলার নেই, আনফরচুনেট পার্ট, কিন্তু সেটা নিয়ে চলতে হচ্ছে, কিছু করার নেই, দেখা যাক কি হয়। আর তুমি যেই ঘটনাটার কথা বলছো সেই ঘটনাটার সময় কাশ্মীরের মহারাজার আর্মির মধ্যে একদিনের মধ্যে হঠাৎ করে সব মুসলিম সোলজাররা তাদের কমরেডদের ভাইদের গুর্খাদেরকেই গণহত্যা করে, রাতের মধ্যে দড়ি বেঁধে ফেলে দেয় ঝিলামের মধ্যে। ভুল করে, মানে যেটা মানে আমিও অ্যাকচুয়ালি বিষয়টা অতটা জানতাম না, কারণ আমি যখন মনে আছে আমরা যখন ধর সেই মানে সেই বিভৎস সব কমরেডদের বক্তৃতা তো শুনতে খুব ভালো লাগতো, অস্বীকার করে লাভ নেই। তো একবার দেখি এক কমরেড উত্তরপাড়া কলেজের সামনে বক্তৃতা দিচ্ছে যে জর্জ বুশ তুমি মনে রেখো গোটা পৃথিবীর লোক তোমায় ক্ষমা করে দিল, উত্তরপাড়া কলেজের এসে ভাই তোমাকে ক্ষমা করবে না। উত্তরপাড়া স্পিচ, ঐতিহাসিক। এবার জর্জ বুশ গেল, তারপর তোর আমাদের ওবামা গেল। ওবামার সময় আমি দেখেছি যে একই ভাষণ, ওবামাকে আমরা ক্ষমা করব না, হ্যাঁ, সেটা আবার বলছিল কলেজ স্ট্রিটে এসএফআই দাঁড়িয়ে বলছিল। তো তারপর 2016-তে বোধহয় ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট হন, তখন তো সে ছেড়ে দে, মানে তখন তো তাদের যা নাচন করতো মনে হচ্ছে তারাই যেন ভোটার, এমন একটা বিষয়। সেটাই এক্স্যাক্টলি, বার্নি স্যান্ডার্সের সবাই ভোটার তখন এখানে। তখন ট্রাম্পের বিরুদ্ধে কথা বললো, এবার তারপর বাইডেনের সমর্থনে কথা বললো, কারণ ওদের বেসিক্যালি নীতিটা হচ্ছে কি, তোর কি বেশ বলে টার্মগুলো ভুলে যায়, ওই মানে কি বলবো, শত্রু নির্বাচন করা, মানে ওদের শত্রু হচ্ছে একটা পক্ষ, তাই অন্যকে সাপোর্ট করো, শান্তি ফান্তি চায় না। বাইডেন ছিল তোর বোধহয় বারাক ওবামার আমলে ভাইস প্রেসিডেন্ট, যে আফগান ওয়ারের সময় সব থেকে বেশি বোম্বিং এর নির্দেশ দিয়েছিল বাইডেন, তো সেটাকে ওরা বললো না, কিন্তু ওরা শান্তির জন্য বাইডেনকে চাই। লিবিয়া ধ্বংস করে দিল, লিবিয়াতে আজকের দিনে কৃতদাস ব্যবসা আছে ওবামার জন্য। তো সমস্ত কিছু হলো, কিন্তু বামেরা বললো বাইডেন বাইডেন বাইডেন, তারপর তো যাই হোক আবার ট্রাম্প এসছে, আবার ট্রাম্পের বিরুদ্ধে বলছে। না এদের বেসিক্যালি এদের কোনো মানে কি বলবো, মানে এদের বিরুদ্ধে যেগুলো কথা বলতে হয় সেগুলো এই সোশ্যাল মিডিয়াতে বলা যাবে না, সামনাসামনি বলতে হয়, 4-6 অক্ষর দিয়ে কোনো শব্দ প্রয়োগ না করলে মন ভরে না। তো যাই হোক, কিছু করার নেই, এরাও আছে সমাজে, টিকে আছে, আর কি করা যাবে, নিয়ে থাকলো।
তো এই কনটেক্সটে তাহলে এবার এরকম ব্যক্তিদেরকে নিয়েই কনটেক্সট যেহেতু, তাহলেই আমাদের প্রথম টপিকটাতে আসে, যেটা অ্যাকচুয়ালি দিয়ে শুরু করার কথা ছিল, যে এনআরআইদেরকে শোনা যাচ্ছে টাইট দেওয়া হচ্ছে বা টাইটের মতো পরিস্থিতির ভয়ে থাকতে হচ্ছে। তো সেটা কতটা কি সত্যি সেটা তুমি বলো, আর এটাও জানো যে এনআরআইরা এটা ডিজার্ভ করে কিনা এই সিচুয়েশনটা, যে তাদেরকে একটু সন্দেহের চোখে দেখা হচ্ছে, স্পেশালি এনআরআই বাঙালিরা। মানে কি কনটেক্সটে সন্দেহের চোখে দেখা হচ্ছে? যে সবসময় তোমার মানে সোশ্যাল মিডিয়াতে কেয়ারফুলি কথাবার্তা বলতে হচ্ছে, কোথাও মানে মেসেঞ্জার চ্যাট ফ্যাটেও কোনো কিছু রাখা যাচ্ছে না। বহু এনআরআই বন্ধুদের থেকে শুনলাম যে র্যান্ডমলি ফোন টোন ঠিক হতে পারে। এনআরআইদের উপর কারা মানে এই ট্রাম্পের সরকার? না 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 না, আমার মনে হয় না সেটা একদমই করা হচ্ছে বলে। বামপন্থী এনআরআইরা বলছে কিন্তু খুব ভয়ঙ্কর পরিস্থিতি। না, বামপন্থী এনআরআই তো সবসময় ঘেউ ঘেউ করে, তা বলে কি তাদের খেতে দিতে হবে? অদ্ভুত কথা তো। বামপন্থীরা তো যে কোনো সময় ঘেউ ঘেউ, তোকে তো বললাম এক্ষুনি যে জর্জ বুশকে দেখে নেবে না, মানে কেউ ক্ষমা করবে না বলেছিল। জর্জ বুশ চলে গেছে, ওবামা এসছে চলে গেছে, বাইডেন চলে গেছে, ট্রাম্প দ্বিতীয়বার চলে এলো, ওরা তো সবাইকে ঘেউ ঘেউ করছে। এবং তারপর দেখবি আমাদের কলকাতায় এখন দেওয়াল লেখা হতো এক সময় যে মার্কিন সাম্রাজ্য আমাদের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। এইসব বলতে বলতে তারা মার্কিন দেশে এসে গ্রিন কার্ড নিয়ে সেটেল করে যাচ্ছে। তো এই বিষয়টার মধ্যে ঢুকে লাভ নেই। ওরা কি বলছে না বলছে, ওরা হচ্ছে সমাজের একদম ব্রাত্য শ্রেণী, ওদেরকে ইগনোর করাই ভালো। আমার ব্যক্তিগতভাবে কখনো মনে হয়নি যে এনআরআই পার্টিকুলারলি ইন্ডিয়ান কমিউনিটির উপরে কোনো রকম ভাবে কোনো কি বলবো প্রেশার আসছে। কিছু ডিসিশন এখানে অবশ্যই নেওয়া হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে, যার জন্য ওভারঅল সবাই খুব কেয়ারফুল থাকছে। এবং এখানে যাদেরকেই থাকতে হয়, যারা ধর গ্রিন কার্ড বা সিটিজেনশিপ হয়ে গেছে বা গ্রিন কার্ড হয়ে গেছে, তাদের একটা আলাদা সিকিউর জোন আছে। যারা ধর এখনো ওয়ার্কিং ভিসা বা স্টুডেন্ট ভিসাতে আছে, তাদের একটা সেপারেট আর একটা কিছু অ্যাডিশনাল লেয়ার অফ প্রোটেকশন তাদের ওয়ার্কিং প্লেস থেকে সাজেস্ট করেছে। এবং সেখানে বেসিক্যালি যেটা বলা হয়েছে, মানে ধর মানে আমি অ্যাকচুয়ালি এটা আমার একজন কলিগ আমেরিকান প্রফেসর, তাকে কোশ্চেনটা করেছিলাম। তিনি খুব ভদ্রলোক ফার্স্ট অফ অল, মানে তিনি একদমই লিবারাল কমিউনিস্ট, মানে কমিউনিস্ট নন, অফকোর্স লিবারাল, মানে আমিও লিবারাল, সে নিয়ে সন্দেহ নেই, কমিউনিস্ট তিনি নন। তো উনি বলেছিলেন, ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম তোমাদের হার্ভার্ড ইউনিভার্সিটির ক্যাম্পাসে যদি ওসামা বিন লাদেনের বার্থ অ্যানিভার্সারি সেলিব্রেট করতে চাই কেউ, তাহলে তুমি কি মনে হবে? তো খুব শকড হয়ে এটা কখনো সম্ভব নাকি? এক্স্যাক্টলি আমাদের দেশে সেটাই হয়েছে। মানে জেএনইউ এর ক্যাম্পাসে একজন টেররিস্ট, যে ভারতবর্ষে টেররিস্ট অ্যাটাক করেছিল, তার মানে জয়ধ্বনি দিয়েছে। তো শুনে বললো না, ইটস বিয়ন্ড দ্য ফ্রিডম লেভেল। এবং তখন সে আমাকে বললো, আমি তাকে বললাম একই কথা, যে নো ফ্রিডম ইজ অ্যাবসলিউট ফ্রিডম। তো তোকে এই দেশে তুই স্টুডেন্ট ভিসাতে পড়াশোনা করতে এসেছিস, তোর কাজ পড়াশোনা কর। এখন এটাই অ্যাডমিনিস্ট্রেশন বলেছে যে ভাই তুমি কোনো ওই প্রোটেস্ট র্যালি ফ্যালি তো সব ছাড়ো, তোমার পড়াশোনা করো, ডিগ্রি নাও, এখানে থাকতে হলে থাকো, না হলে বেরিয়ে যাও। পরিষ্কার কথা, এখানে কোনো এক্সট্রা প্রেশার বা কিছু আমার মনে হয় না অন্তত এই সমস্ত কিছু রয়েছে বলে কিচ্ছু না। এবং আমি এই অবধি শুনেছি, আমি এটাকেই টাইট আখ্যা দিচ্ছিলাম, কারণ তারা বলছে যে না এইটুকু প্রেশারও আসবে কেন, আমি প্রোটেস্টে যাবো না কেন, একটু রাজনীতি নিয়ে কথা বলবো না কেন। এইটার সমস্যাটা হয়ে যাচ্ছে, যেই ধর আমেরিকা বা বিদেশের যে কোনো জায়গাতে পড়তে এসছে, তো দুটো মাইন্ডসেট থাকে। একটা হচ্ছে তুই এরকম ভাবে দেখতে পারিস যে দেশ তোকে পড়াশোনা করার সুযোগ দিয়েছে বা চাকরি বাকরি করার জন্য ডেকে এনেছে, সেই দেশে হিউম্যান রিসোর্স কম হতে পারে বা স্কিল লেবারের সংখ্যা কম হতে পারে, তাই জন্য তোকে ডেকে এনেছে। একটা মিউচুয়াল প্রসেস, সে তোকে টাকা দিচ্ছে, তুই তাকে সার্ভিস দিচ্ছিস, এটা একটা পলিসি। আর আরেকটা পলিসি হচ্ছে আমার দেশে আমাকে সেই সুযোগ বা সেই রিসার্চের ইনফ্রাস্ট্রাকচার সবাইকে প্রোভাইড করতে পারছে না, ফলে কিছু ছেলে মেয়ে যারা এক্সট্রাঅর্ডিনারি পড়াশোনায় ভালো, তারা হয়তো আমেরিকা, কানাডা, জার্মানি বিভিন্ন দেশে স্কলারশিপ নিয়ে পড়তে যাচ্ছে। তো সেকেন্ড ব্যাপারটা হচ্ছে আমাদেরও তো এই কান্ট্রিগুলোর প্রতি গ্রেটফুল থাকা উচিত, যে হোয়াট এভার দ্য কেস ইজ, আমাদের কান্ট্রিগুলোর প্রতি গ্রেটফুল থাকা উচিত এইটা ভেবে যে তারা তো আমাদের পেছনে ইনভেস্ট করছে, এবং ইনভেস্ট করার পর অনেকেই হচ্ছে আবার আমাদের দেশে ফিরে যাচ্ছে। আমাদের দেশে ফিরে যাওয়াটা কোনো একদম একটা অব্লিগেশনস কিছু থাকে না, কিন্তু অনেকেই ফিরে যায়। তারা ইন্ডিয়াতে গিয়ে সার্ভিস দিচ্ছে, ধর কেউ প্রফেসর হচ্ছে, কেউ বিভিন্ন কোম্পানিতে চাকরি করছে, বাট তার ব্যাকগ্রাউন্ড ট্রেনিংটা তো কমপ্লিটলি ইউএস, কানাডা বা জার্মানি এই সমস্ত জায়গা থেকে হচ্ছে, বা যে কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি থেকে হচ্ছে। তো এটা একটা মিউচুয়াল রেসপেক্টের জায়গা। ফলে আমি যদি এদেশে এসে থাকি এবং আমাকে এই দেশটা পড়াশোনা করার সুযোগ দিয়েছে, তো আমার মনে হয় আমার উচিত এখানে গ্রেটফুল থাকা। নট নেসেসারি যে এই কান্ট্রির কি পলিসি মেকিং হচ্ছে তাতে আমি প্রতিবাদ জানাবো। ভাই, এটা আমার দেশ নয়, যতক্ষণ না তুমি এই দেশের সিটিজেনশিপ নিচ্ছ, তুমি এই দেশের কেউ নয়, ফলে তোমার এত লাফালাফি করা সাজে না। তুমি তো ভোটাধিকার তোমার নেই, তুমি হার্ভার্ডে পড়ো বা ওই যে কোনো একটা ঢপের কলেজ, যেমন ধরো এতে বল, কেলক কলেজ বল, সেটা ইউকে হয়ে গেল,
বা ওই আমাদের একটা এমপি আছে কৃষ্ণনগরে, সে একটা ঢপের কলেজ থেকে বলছে মাউন্ট হলোওকে কলেজ, নামটা ভুলে যাচ্ছি। তো তুমি হার্ভার্ডে পড়ো বা মাউন্ট হলোওকে কলেজে পড়ো, তোমার যতক্ষণ না এই দেশের ভোটিং রাইট হচ্ছে তুমি এই দেশের নাগরিক নও, ফলে তোমার এই দেশ সম্পর্কে এত কিছু বক্তব্য না রাখাই ভালো, এটাই সব পরিষ্কার করে বলা হয়েছে। এর সাথে ফ্রিডমের কোনো সম্পর্ক না। আমার মনে হয় এখনো লোকে তাদের লিবার্টি, তাদের ফ্রিডম যথেষ্টভাবে এনজয় করছে, এবং অ্যাজ সাচ কোনো রেস্ট্রিকশন আমার চোখে পড়েনি। এই টপিকে আর রুদ্রদার একটা প্রশ্ন করে নিয়ে এবার আবার বেঙ্গলে ফিরবো। সেটা হচ্ছে যে আমার কমি বন্ধুরা বলছে যে না, আমি গ্রেটফুলের কেস এখানে কেন আসছে, আমি তো এখানে ট্যাক্স পে করছি, আফটার অল আমি যদি স্টাইপেন্ড পাই পিএইচডির জন্য সেটাও আমি ট্যাক্স দিচ্ছি, এবং আমি যা কেনাকাটা করছি সবকিছুতেই একটা ট্যাক্স দিচ্ছি, এবং তাছাড়া হচ্ছে যে ইউএস এর মতো খারাপ দেশ সবচেয়ে শক্তিশালী হয়েও এত অত্যাচার করে বেড়াচ্ছে সারা পৃথিবীতে, তাই আমার একটা দায়িত্ব থেকেই যায় যে আলাদা করে আমি তাদের খারাপগুলোকেও পয়েন্ট আউট করি। হ্যাঁ, তারা এডুকেশন বেটার দিচ্ছে, কিন্তু তাদের খারাপটাকে খারাপ বলবো না কেন? না না, তাদের খারাপ ভালো প্রশ্নটা, খারাপ ভালো পুরো জিনিসটাই তো হচ্ছে একটা আপেক্ষিক বিষয়। তোর কাছে মনে হতে পারে ট্যাক্স বাড়িয়ে দেওয়াটা খারাপ, আমার কাছে মনে হতে পারে ট্যাক্স বাড়িয়ে দেওয়া ভালো। তোর কাছে মনে হতে পারে যে জয় শ্রীরাম বলা খারাপ, আমার কাছে মনে হতে পারে জয় শ্রীরাম বলা ভালো। ভালো খারাপের কোনো অ্যাজ সাচ অ্যাবসলিউট ডেফিনেশন কিছু নেই, পুরোটাই হচ্ছে একটা রিলেটিভ ব্যাপার। আর আমি আবারও তোকে এই উত্তরটা আমি প্রথমেই তোকে দিলাম যে এদেশে যারা আসছে তাদেরকে কি হিসেবে আসছে, তারা তো তাদের মানে আমাদের দেশ থেকে যারা আসছে তারা কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হিসেবেই আসছে, ইন্ডিয়ান পাসপোর্ট ক্যারি করে আসছে। তো প্রথম কথা দুটো জিনিস তুই দেখতে পাই, সবাই যে ভালো ইউনিভার্সিটি ভালো কলেজে আসছে তা নয়, বেশ কিছু জন আছে যারা ধর তোর সেলফ ফিন্যান্সে বিভিন্ন একাধিক ঢপের কলেজে পড়তে আসে, সেইগুলোর কথা বাদ দে, সেগুলো হচ্ছে দেশে কিছু পাচ্ছে না, এখানে চলে আসছে, তারা এখানেও কিছু পায় না, এবং অনেক ক্ষেত্রে আমি দেখেছি তারা হয়তো পাস টাস করার পরে ডিগ্রি নেওয়ার পরে এমন এমন জায়গায় চাকরি করে যার জন্য লোককে বলতে পারে না যে আমরা এই জায়গায় চাকরি করছি, এবং তাদের বাকি জীবনটা যদি তারা এইসব দেশে থাকতে চায় তাহলে ওটা হচ্ছে তোর ওই ক্রেডিট আর ডেবিটের হিসাব করতে করতে কেটে যায়। মানে এখানে সবকিছু ইন্স্যুরেন্স করতে হয়, তুই বাড়ি কিনলি ইন্স্যুরেন্স, গাড়ি কিনলি ইন্স্যুরেন্স, তোর বাড়িতে এসে যদি কেউ ভেঙে দিয়ে যায় তার জন্য ইন্স্যুরেন্স, তো ওইসব দিতে দিতেই কেটে যায়। ফলে তাদের অবস্থাটা হচ্ছে ইন্ডিয়াতে যারা ধর একটা মোটামুটি ভদ্রস্থ চাকরি করছে, মাসে যে কোনো শহরে 1-1.5 লাখ টাকা ইনকাম করছে, তাদের থেকেও খারাপ। আমি তো ফ্র্যাঙ্কলি বলছি, মানে ইন্ডিয়াতে যে ছেলে বা মেয়ে মাসে 1 লাখ টাকা ইনকাম করছে যে কোনো শহরে, মানে রিগার্ডলেস অফ ব্যাঙ্গালোর বা কলকাতা হোয়াট এভার ইনকাম করছে, তাদের কন্ডিশন বা এখানকার একটা লোকাল স্টুডেন্টের থেকে অনেক ভালো, তারা অনেক ভালো আছে। ফলে সেই যারা চলে আসছে সেগুলোই হচ্ছে মোস্টলি কমই, তারা ওখানে থাকতে পারছে না, রিসোর্স আছে, তারা এখানে এসে কিছু করে টোরে অধিকাংশ ক্ষেত্রে। কিছুদিন আগে তুই একটা ভালো কথা বললি, রেডিট বা রেডিফে আমি পড়ছিলাম, একটা ছেলে এখান থেকে ফিরে গেছে মাস্টার্স কমপ্লিট করে, দিয়ে তাকে ইন্ডিয়াতে জব অফার করেছে 75,000 পার মান্থ। তো সেই ছেলেটা তখন ফেসবুকে পোস্ট করেছে, আমি এত মানে সেটা থেকে নাকি তার ব্যাংকের লোন খরচ হবে 66,000। এক্স্যাক্টলি আমি এটাই এতদিন ধরে বলে আসছিলাম যে লোন নিয়ে যারা এখানে পড়তে আসছে বা যারা পার্সোনাল রিসোর্স খরচা করে এখানে পড়তে আসছে, তাদের থেকে বড় নির্বোধ কেউ নেই, এটার কোনো মানে হয় না। কারণ ওই যে লোনের অ্যামাউন্টটা, এবার তুই যদি ইউএসএ তে কোনো কারণে সেটেল ডাউন করতে না পারবি, তোর পুরো কেরিয়ার ভোগে চলে গেল, তো বাকি জীবনটা লোন চোকাতে চোকাতে কেটে যাবে। অর্ধেক আমেরিকানরাই নিজেদের লোন চোকাতে পারেনি আজ অব্দি। এক্স্যাক্টলি তাই। এবার এইগুলোর জন্য এদের কথা নিয়ে ভেবে কিছু লাভ নেই। এবার মানে আমি এই দেশের ভুল কি ঠিক কি তার থেকেও বড় কথা, যদি এই দেশের কোনো একটা নাগরিক আমাকে বলে ভাই তুমি তো এসছো বাইরে থেকে, তোমাকে এখানে নিয়ে এসছে, তোমার পেছনে অনেক টাকা খরচা হচ্ছে, আমার রিসার্চ করাচ্ছি, তোমাকে পড়াচ্ছি, তোমার টিউশন ফিস দিতে হচ্ছে আমাদেরকে, আমাদের ট্যাক্সের পয়সায়, তাহলে তুমি পড়াশোনা করে আমার দেশকে কিছু দাও। তো সেই দেশকে কিছু দেওয়ার সময় তুই এখানে সার্ভিস করছিস, তারপর তুই এখানে সিটিজেনশিপ নিচ্ছিস, এখানে থেকে যাচ্ছিস, কিন্তু এখানে তুই এই দেশের ক্রিটিসাইজ করার মতন জায়গাটা তুই তখনই পৌঁছবি যখন তুই একটা পজিশন অ্যাচিভ করতে পারবে, এই দেশের ভোটিং রাইট তোর কাছে থাকবে। আমি এটা খুব সিম্পলি দেখি, মানে যেমন ধর বাংলাদেশি প্রচুর আমার বন্ধু আছে, হ্যাঁ এখন বন্ধু বলবো না, বাংলাদেশি প্রচুর ক্লাসমেট বল বা কলেজে একসাথে পড়েছে, এই সমস্ত কি বলা হবে আমি জানি না, তো একসাথে পড়াশোনা করেছে, এরকম প্রচুর আছে যারা ভারত নিয়ে তাদের প্রচুর ভারতের পলিসি নিয়ে একাধিক মন্তব্য থাকতো। আমি শুনে বলতাম ভাই তোমার কি ভারতের ভোটাধিকার রয়েছে, তাহলে কেন এত ফালতু বকাচ্ছ, আমাদের দেশ আমরা বুঝে নেবো, তুমি চুপচাপ থাকো, তোমার দেশটা নিয়ে ভাবো, ঠিক আছে। এটা যে এক্স্যাক্টলি এটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর আমাদের বাংলাদেশের প্রতি গ্রেটফুলনেস এর কোনো প্রশ্নই নেই, ওদের আমাদের কাছে গ্রেটফুল থাকা উচিত। তো সেই দিক থেকে এটা পুরোপুরি উল্টো। এই একটা অডিয়েন্সের একটা প্রশ্ন আছে তোমার জন্য, সেটা নিয়ে নি। রুদ্রদার কাছে একটা প্রশ্ন, ভারতের রিসার্চ ইনস্টিটিউট গুলোতে বেশিরভাগ প্রফেসররা লেফটিস্ট, এসব জায়গায় জাতীয়তাবাদী ছাত্ররা কর্নার্ড হয়ে যায়, এটা চেঞ্জ হবে কিভাবে? এটা ভীষণ ভালো প্রশ্ন, এবং এটা অ্যাকচুয়ালি আমি নিজেও ফেস করেছি, হ্যাঁ। এবং আমি একটা জায়গায় দেখছি, মানে বলেওছি এটা,
যে যখন ধর তোর এই কিছু কয়েক বছর আগে ইসরায়েলের যখন এই মানে কয়েক বছর না কয়েক মাস আগে 2 বছর আগে। হ্যাঁ ইসরায়েলের যখন ওই বিষয়গুলো সামনে এলো, হ্যাঁ, তখন আমি দেখছিলাম গোটা ওয়ার্ল্ড ওয়াইড যত ইসরায়েলের প্রফেসররা রয়েছে তারা কিন্তু টুইটারে কনস্ট্যান্টলি পোস্ট করে চলেছে মানে ইসরায়েলের সমর্থনে। যারা তার আগের দিন অব্দিও আর কি একটু মাকু খেলতেন, তারাও আর কি সেই মুহূর্তে ইসরায়েলপন্থী হয়ে পড়েন। এবং তার থেকেও বড় কথা, ইসরায়েলের প্রফেসররা আমার দুজন বন্ধু ছিল ইসরায়েলের প্রফেসররা ল্যাব বন্ধ করে দিয়েছে, বন্ধ করে বলেছে আমি যুদ্ধে যাচ্ছি, ফিরে এলে আবার ল্যাব খোলা হবে, তখন দেখা হবে। এবার আমাদের ভারতবর্ষে এসে তুই দেখতে পাবি যত টপ নচ প্রফেসররা রয়েছে তাদের একটা গ্রুপ রয়েছে, তারা কিন্তু এইসব নিয়ে কোনো কিছু বলেই না। মানে যার ফলে হচ্ছে আমাকে বারবার করে অনেকে বলে যে আমরা কেন ইস্যুটাকে এই গ্লোবাল সেক্টরে তুলে ধরতে পারছি না, বিকজ আমাদের যারা একাডেমিক সেক্টরের লোকজন রয়েছে দে আর টোটালি সাইলেন্ট। মানে তারা মানে অদ্ভুত ভাবে তারা মানে এই পলিসিটা মেনটেন করে। তারা এখানে এসে অ্যান্টি ইন্ডিয়া কথাবার্তা বলে, এখানে হয়তো তাদের কিছু স্বার্থ জড়িয়ে থাকে, যেমন ধর বেশ কিছু ক্ষেত্রে তাদের একটা কোলাবোরেশন তৈরি হয়, কিছু কমন পেপার পাবলিশ হয়, সেগুলো তারা ভালোভাবে অ্যাডভার্টাইজ করতে পারে, এগুলো করা। কিন্তু তার থেকেও যেটা আমার একটা মানে নজরে এসেছিল, আমি ইনস্টিটিউটের নাম বলছি না, কিন্তু ইন্ডিয়ার প্রথম 5টা ইনস্টিটিউটের মধ্যে একটা, সেখানকার একটি প্রফেসর কনস্ট্যান্টলি অ্যান্টি ইন্ডিয়া অ্যান্টি হিন্দু পোস্ট করে চলেছিল। এবং আমি তাকে বহুদিন ধরে দেখে, মানে আমাকে অনেকেই পাঠিয়েছে, আমি তার প্রোফাইলটা পুরো ঘুরে দেখলাম, তিনি যা যা পোস্ট করছেন ঠিক সেইগুলো কিন্তু পশ্চিমবঙ্গে আইদার তৃণমূল না হলে সিপিএম এর সোশ্যাল মিডিয়া টিম সেগুলোকে নিয়ে ন্যারেটিভ বানাচ্ছে, ওনার নামটা সামনে আনছে না। এবার আমারও অনেক ফেক প্রোফাইল আছে, আমি এরকম ঢুকে বসে থাকি, তো আমি সেসব থেকে দেখে ওই প্রফেসরের সমস্ত পোস্টের স্ক্রিনশট নিয়ে আমি ইংলিশে ট্রান্সলেট করে সেটা পাঠিয়েছিলাম। আমি যেদিন পাঠিয়েছিলাম তার 3 দিন পর থেকে সেই প্রফেসর পোস্ট করা বন্ধ, আজ অব্দি তার কোনো পোস্ট নেই, হলো মানে প্রায় 3-4 মাস হলো তার পোস্ট করা বন্ধ। বিষয়টা হচ্ছে তোকে সঠিক জায়গায় জানাতে হবে, মানে এরা যেটা করতে শুরু করেছে, যারা সোশ্যাল মিডিয়াতে বলে ফেলেছে তারা এখন ফেসে গেছে, কারণ তাদের তো সার্ভিস রুল অনুযায়ী তাদেরকে কাজ করতে হবে, ফলে বেশ কিছু জায়গায় তারা একটুখানি ট্রাভেলে পড়েছে। কিন্তু মুশকিলটা হচ্ছে ইনস্টিটিউটের ভেতরে তারা যেটা করছে তার জন্য এটা আমাদেরকেও ফেস করতে হয়েছে। তার জন্য একমাত্র উপায় হচ্ছে স্টুডেন্টদেরকে ইউনাইটেড হতে হবে, এবং যে প্রফেসর এই সমস্ত গুলো করবে তার বিরুদ্ধে সরাসরি অভিযোগ জানানো, মানে অভিযোগ ফার্স্টে জানাতে হবে, তাকে এক্সপোজ করতে হবে, তারপর অন্য কোনো কথা, মানে কি লবি কি রাজনীতি সেসব পরে হবে। মানে এমন হতেই পারে যে আমি ধর যে রাজনৈতিক দলকে সমর্থন করি সেই রাজনৈতিক দলেরই কোনো একটা প্রফেসর কোনো একটা বাজে কাজ করলো, তাহলে কি আমি কিছু বলতে পারবো না? বিষয়টা এটা নয়, ছাত্রদেরকে বা ছাত্রীদেরকে কোনো প্রফেসর তারা যখনই ডিসক্রিমিনেটিভ বিহেভিয়ার করবে, আজকে সবার ইন্টারনেটে সমস্যা হচ্ছে, হ্যাঁ শুনতে পাচ্ছো? হ্যাঁ ডিসক্রিমিনেশন যখনই হবে তখনই যা তোমার নেট চলে গেল, করতে হবে, এটা কালেক্টিভলি করতে হবে। হ্যাঁ তোমার ইন্টারনেটটা একটু সমস্যা হচ্ছে। না ঠিক আছে, হোক, অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে। হ্যাঁ মানে আটকে যাচ্ছে, অনেকক্ষণ পরে সেন্টেন্স আসছে আমার ইন্টারনেটটায়। এখন ঠিক আছে? হ্যাঁ এই মুহূর্তে ঠিক আছে। ঠিক আছে, বল। এই আবার আটকাচ্ছে কথা। তো এবার বেঙ্গলে ফিরছি। তো বেঙ্গলে দেখছি হঠাৎ করে লেফটিস্ট তৃণমূল সাপোর্টার সবাই পুরো মানে পাকিস্তানের রক্ত চাইছে হঠাৎ করে। এটা তো পুলওয়ামার সময় অবধিও ছিল না যে ইউনাইটেড হয়ে হঠাৎ করে সবাই মিলে পাকিস্তানের বিরুদ্ধে। প্রথম কথা আমায় বললো যে এই চেঞ্জটা কি করে হলো, এবং মানে এটা কি চেঞ্জ কিনা আদৌ, নাকি আগে কয়েকজন যেরকম পাকিস্তানকে ডিফেন্ড করতো সেরকম এখনো পাচ্ছ? আর যদি ডিফেন্সটা হয়েই থাকে আউট অফ দ্য ব্লু হঠাৎ করে সবাই মিলে ইউনাইটেড হয়ে পাকিস্তানকেই দোষারোপ করছে, এর মধ্যে কি ওই মানে সোর্স কারণটাকে একটু আড়াল করে একটা দেশকে দোষী করে পার পেয়ে যাওয়ার একটা চেষ্টা আছে, যে আলটিমেটলি ডিফেন্ড করা হয়তো সম্ভবই না আজকে 2025-এ, তাই মানে কালচারটাকে ক্রিটিসাইজ না করে দেশের উপর চালিয়ে দিই, তার একটা দেশ ভার্সেস দেশের খেলা বলে চালিয়ে দিই এটাকে? দেখ আমার মনে হয় যদি সমস্ত রাজনৈতিক দল এক হয়ে এই বিষয়টার বিরুদ্ধে কথা বলে সেটা ভালো জিনিস, এটা নিয়ে মানে আমার মনে হয় এটার মধ্যে কোনো রাজনীতি আনা উচিত। কিন্তু তারা জিনিসটার বিরুদ্ধে কথা বলছে কিনা শুধু দেশটার বিরুদ্ধে কথা বলছে, দেখ এটা পরে বোঝা যাবে। যেমন ধর আমি তোকে একটা এক্সাম্পল দিচ্ছি, যে বাজপেয়ীজি খুব সম্ভবত রজত শর্মার একটা শোতে এসে উনি এই বক্তব্যটা করেছিলেন। তো আমি ওনার মানে প্রায় প্রত্যেকটা স্পিচই শুনেছি যেগুলো অ্যাভেলেবেল। আমার মনে আছে উনি বলেছিলেন যে 71-এর যুদ্ধের পর যখন সিমলা চুক্তি হচ্ছে তখন উনি ইন্দিরা গান্ধীর সাথে দেখা করেন, ইন্দিরাজির সাথে, এবং দেখা করে উনি অপোজ করেছিলেন যে এটা করা আমাদের ভুল হচ্ছে।
এটা আপনি করবেন না। কিন্তু সেটা ইন্দিরাজি শোনেননি, ফলে চুক্তি হয়েছিল। কিন্তু সেই সময় বাজপেয়ীজির কোনো মন্তব্য এগেনস্ট সিমলা চুক্তি সামনে আসেনি। সেটা বাজপেয়ী যখন 2004-এ এসে বললেন, 4-এ এসে কেন বললেন তার সেটাও উনি বলছেন যে 98 বা 99 আমাদের কার্গিল ওয়ার হয়েছে, তাতে আমরা জিতেছি। এবার জেতার পরে হচ্ছে 2004 সালে যখন ভোট আসছে, তখন কংগ্রেস তার বিরুদ্ধে কিছু কথা বলতে শুরু করে, কান্দাহারে বিমান হাইজ্যাক হয়েছিল, তখন আমাদের টেররিস্ট ছেড়ে দিতে হয়েছে, এইসব নিয়ে কংগ্রেস একটা ইস্যু বানিয়েছিল, সেগুলোকে পলিটিক্যাল ইস্যু। তার পরিপ্রেক্ষিতে বাজপেয়ী এই কথাটা বলেছিলেন যে তখনও কিন্তু আমি অপোজ করেছিলাম, কিন্তু আমি সেটা সামনে আনিনি দেশের স্বার্থে। তো এবার এরা এখন আজকের দিনে দাঁড়িয়ে তারা পাকিস্তানের বিরুদ্ধে কথা বলছে, এটা তারা কি জায়গা থেকে বলছে বা এটা তারা পলিটিসাইজ পরে করবে কি করবে না, এটা ভোট এলে বোঝা যাবে, তার আগে বলা সম্ভব নয়। বাট এই মুহূর্তে এটা ভালো জিনিস। যেমন আমি কংগ্রেস এমপি শশী থারুর মন্তব্য করেছেন যে মানে এখন ব্লেম গেম, ইন্টারনাল ব্লেম গেমটা আমরা পরে সামলে নেবো, আপাতত পাকিস্তানের সঙ্গে বোঝাপড়া হোক। সো আমার মনে হয় এটাই হওয়া উচিত। যে কোনো একটা মিনিমাম ভদ্রলোকের দেশ এটাই হওয়া উচিত, যে আমার পাশের দেশ থেকে আমার দেশে ঢুকে নিরীহ মানুষগুলোকে মেরে দিয়ে চলে যাবে, আর তারপর আমরা চুপ করে বসে থাকবো, কে সরকার দায়ী কে না দায়ী এসব পরে হবে। বাট এগেন তৃণমূল কংগ্রেসকে নিয়ে কোনো মন্তব্য করাই উচিত নয়, কারণ তৃণমূল কংগ্রেসের যারা এই সোশ্যাল মিডিয়াতে আছে তারা অলরেডি ঘটনার পরেই পোস্ট করতে শুরু করে দিয়েছিল, নরেন্দ্র মোদীর জন্য হয়েছে কি না হয়েছে, এই ওই হেনা তেনা অনেক পোস্ট আছে, তার স্ক্রিনশট একাধিক জায়গায় আছে। ফলে এখন তো মানে মানুষের পালস বুঝতে পেরেছে যে এই সমস্ত বললে পাবলিক যদি রাস্তায় চড়থাপ্পড় দিয়ে দেয় কিছু করতে পারবে না। আবার তুই সেই জায়গাতেই দেখ না, আমি গতকালকেই দেখছিলাম রাজর্ষি লাহিড়িদা, বিজেপির একজন স্পোক পারসন, উনি একটা ভিডিও পোস্ট করেছেন, সেখানে উনি দেখাচ্ছেন যে পুলিশ বলছে সেন্সিটিভ এরিয়া, তাই জন্য এখানে পাকিস্তানের ফ্ল্যাগ জ্বালানো যাবে না। মানে ভাই, ইন্ডিয়াতে দাঁড়িয়ে তুই পাকিস্তানের ফ্ল্যাগ জ্বালাবি তোর দেশে টেররিস্ট অ্যাটাক হওয়ার পর, তার জন্য সেটা সেন্সিটিভ এরিয়া কোন অ্যাঙ্গেল থেকে হতে পারে? মানে আমি তো ওটা শুনে প্রথমে একটু অবাক হলাম যে ভাই এটা কোথায়, মানে এটা তো মানে কি মিনি পাকিস্তানে চলে এলাম নাকি, আমার এটাই মনে হলো প্রথম। তো যাই হোক, কোন এরিয়া সেটা জানি না, তো সেটা বিজেপির পেজ থেকেও বোধহয় পরে পোস্ট করেছিল, আমি দেখছিলাম। তো মানে এগুলো হতে পারে, এখন তারাও বুঝতে পারছে যে মানুষের যে অ্যাংস যে জায়গায় পৌঁছেছে, প্লাস আবার মুর্শিদাবাদ যেটা হলো আর কি, হিন্দুদের উপর মানে অকথ্য ভাষায় আক্রমণ শুধু না, ওটাকে তোর পোগ্রামস বা এথনিক ক্লিনজিং একদমই, তো সেটা হয়েছে। তো তারপরে হয়তো এদের আর কোনো জায়গা নেই, এরা হয়তো এখন বাধ্য হয়ে কিছুটা এ সমস্ত বলবে। তো ওদের কথাই মানে আমার মনে হয় না কোনো গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে। শশী থারুরকে বলছো যখন, তাহলে অভিষেক ব্যানার্জিও পিওকে চাইছেন, এটা তো অ্যাপ্রিশিয়েট করতেই হবে। হ্যাঁ, মানে কিন্তু শশী থারুরের এই মানে এই রকম পলিটিক্যালি মানে কি বলবো ন্যারো মাইন্ডনেস কিন্তু শশী থারুরের নেই। শশী থারুর কংগ্রেসে থাকতে পারে, বাট শশী থারুর কিন্তু মানে তোর ব্রিটেনে বসে একটা ব্রিটিশ জার্নালিস্টকে যা উত্তর দিয়েছিল, আমার মনে হয় বিজেপির কোনো স্পোক পারসন ওই ভাষায় উত্তর দিতে পেরেছে বলে আমার মনে হয় না। মানে ব্রিটিশরা ভারতে কি করেছিল তার একটা মানে পুরো ডিটেলস এক্সপ্লেনেশন, অসাধারণ বক্তব্য। ফলে শশী থারুর কংগ্রেসের হতে পারে, কিন্তু উনি যেটা বলেছেন সেটা হচ্ছে মানে হয়তো মানে তার রাজনৈতিক বাধ্যবাধকতার বাইরে বা রাজনৈতিক বাধ্যবাধকতার কোনো মধ্যে পড়ে বলে আমার মনে হয় না। তো আমার দ্বিতীয় প্রশ্ন এমনি হচ্ছে, কথাটা বলেছেন। দ্বিতীয় প্রশ্ন আমার যেটা ছিল, তুমি একটু সেটাতে অলরেডি ঢুকেছো, যে আচ্ছা বাংলাদেশ হলো, তারপর মুর্শিদাবাদ হলো, এবার কাশ্মীরও হলো, তো এই তিনখানা যে মানে সিরিয়ালি হয়ে গেল পরপর হঠাৎ করে, তার জন্য কি ওই মানে জাগবে বাঙালি এবার মনে হচ্ছে? অনেকের কি মাইন্ড চেঞ্জ হয়ে গেল মনে হয় কি? তোমার কি ফিডব্যাক পাচ্ছ? জানানো হচ্ছে তোর কুম্ভকর্ণ জেগে যেত, কিন্তু বাঙালি জাগবে কিনা বলা যাচ্ছে না। বাঙালি জাগবে কিনা বলা ভীষণ মুশকিল, কারণ বাঙালি আমি আরেকটু খোলাখুলি ডাইরেক্টলি জিজ্ঞেস করি যে মানে তোমার কি মনে হয় এর জন্য এবার বিজেপি জিতে যাবে 26-এ, এই তিনটে ঘটনা ঘটলো বলে? বিজেপি জেতার মতো কোনো জায়গাতেই নেই। প্রথম কথাই তো হচ্ছে এটাই তো একটা মানে ফলস অ্যাসাম্পশন। মানে আমি আমি তোর সাথে আমার যখন কথা হয়েছিল লোকসভা ভোটের আগে, আমি তোরই এই পডকাস্টে বলেছিলাম বিজেপি 8 থেকে 12টা পাবে, তখন তুই আমাকে বললি যে না সবাই বলছে 25 থেকে 30টা পাবে। মানে 8 থেকে 12টা যেটা বলেছিলাম সেটা অ্যাকচুয়ালি কিন্তু মানে তুই নিজেও যদি একটু গ্রামে গঞ্জে ঘুরে বা লোকের সাথে ইন্টারাকশন করিস, তো তখন সেটাই মনে হয়েছিল যে 8 থেকে 12টাই বিজেপি পেতে পারে। যদি 25টা পেত তাহলে আমি জানতাম শিওরলি বিজেপি এবং তৃণমূলের মধ্যে সেটিং আছে। আমি এটাও বলেছিলাম অনেককে যে বিজেপি তৃণমূলের মধ্যে একদম মানে তীব্র সেটিং থাকলে 20 থেকে 25টা পাবে, আদারওয়াইজ পাওয়া সম্ভব নয়। আর আমার এখনো মনে হচ্ছে যে বিজেপি পশ্চিমবঙ্গে জেতার মতো কোনো জায়গায় নেই, মানে খুব ফ্র্যাঙ্কলি বলতে গেলে। জেতা তো দূরের কথা, মানে উল্টে যেটা আছে তার থেকে কমে যেতে পারে, এই চান্স রয়েছে। আচ্ছা,
আচ্ছা, এটা ম্যাথমেটিক্যালি কি করে পসিবল হচ্ছে বলতো? এক হচ্ছে যে তৃণমূলের টোটাল ভোটার বেসের মধ্যে তো 20% মাত্র হিন্দু, আর মুসলিম কনস্টিটুয়েন্সি গুলো মানে স্ক্যাটার্ড অ্যারাউন্ড মুসলিম পপুলেশনটা, তো মানে সিপিএম কি এত ভোট কেটে ফেলছে নাকি ওই 20% লোক এখনো তৃণমূলকে ভোট দিচ্ছে বলে? একদম প্রত্যেকটা মানে বিধানসভা ওয়াইজ ভোটের রেজাল্ট, ঠিক আছে? আর তোকে একটা জিনিস মনে রাখতে হবে, তুই যদি 26-এর প্রেডিকশন করতে যাস তোকে কিন্তু 21-এর কম্পারিজনে করতে হবে, নট কম্পেয়ার টু 24। মানে 24-এ যেটা বলছে আমরা 92টা বিধানসভাতে এগিয়ে, সেটা কিন্তু লোকসভা ভোট, সেখানে কিন্তু মোদি একটা ফ্যাক্টর। কিন্তু 26-এ আবার মোদি ফ্যাক্টর অতটা কাজ করবে না, সেখানে কিন্তু মমতা একটা ফ্যাক্টর। এই যে ইকুয়েশনটা, এটা বিজেপি বরাবর ভুল করে। 21-এর আগেও হচ্ছে, তারা বলেছিল আমরা 121টা না 22টা বিধানসভাতে এগিয়ে আছি বেসড অন 2019 লোকসভা, সেটা ছিল ফার্স্ট ফ্যালাসি। এবং এখানেও ঠিক একই ভুল করছে, আমরা 92টাতে এগিয়েছি, ফলে আমরা 21-এ পেয়েছিলাম 75টা বা 77টা, আমরা এখন 24-এ হয়েছে আমাদের 92টা। অ্যাবসলিউটলি বেসলেস কথা, এর কোনো মানে এ নেই, কোনো বেস মানে কোনো ভ্যালিডিটি কিছু নেই। তো এখন তুই ছিলি 77, এবার 26-এ তুই কোথায় নামবি বা কোথায় উঠবি সেটা নিয়ে তোকে জাস্টিফাই করতে হবে। 24-এর লোকসভা এখানে কোনো ম্যাটার নয়। আর তুই যদি বিধানসভা ওয়াইজ ভোটগুলো দেখতে থাকিস, ম্যাটার যেটা করবে 21 আর 24-এর মধ্যে, তুই ভোটগুলো যদি দেখতে থাকিস, আমরা বলছি 6%-এর পার্টি, 6.5%-এর পার্টি, কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি এবং দুটো 24 পরগনা, এর অনেকটা জায়গা জুড়ে কিন্তু সিপিএম একটা ভালো ভোট কাটছে, এবং এটা তাদের সাংগঠনিক যোগ। মানে ধর বিজেপির যখন কিচ্ছু ছিল না, মানে বিজেপি সম্পর্কে কারোর কোনো এক্সপেকটেশন, কোনো আশা কিছু ছিল না, মানে তুই তপন শিকদার বাবুর আগের আমলটা, বা তপন শিকদার বাবু চলে যাওয়ার ঠিক তার পরের আমলটা, রাজ্য সভাপতির কথা আমি বলছি, স্টেট প্রেসিডেন্ট, তো সেই সময় তো বিজেপি কিছু ছিল না, সেই সময় বিজেপি 4-4.5% করে ভোট পেত কিছু না থেকে। তাহলে একটা দল যারা 34 বছর ক্ষমতায় ছিল, তারা এখন যদি 10-12% করে ভোট পায়, সেটা খুব ন্যাচারালি তারা পাবে, তুই সেটাকে জিরোতে নামিয়ে আনতে পারবি না। ফলে এই যে বিজেপি ফার্স্ট একটা ক্যাম্পেনিং করছে যে মানে সমস্ত হিন্দু ভোট এক হয়ে বামেদেরকে জিরোতে নামিয়ে আনা, সেটা ম্যাথমেটিক্যালি পসিবল নয়। বামেরা ওই স্ট্যাগনেন্ট একটা অ্যাভারেজ বলতে 6-6.5%, আর যদি তুই বিধানসভা ওয়াইজ দেখিস তাহলে হয়তো কিছু জায়গায় তারা পাচ্ছে 10%, 12%, 13%, এরকম বিচ্ছিন্ন কিছু ভোট, তারা ওটা পেতে থাকবে। সেটাকে হ্যান্ডেল করে বিজেপি কিভাবে এগোবে সেটা হচ্ছে মেন ব্যাপার। এবং এই জায়গাতে কোনো স্ট্র্যাটেজি বিজেপি অন্তত এখন অব্দি নেয়নি, বা নিয়েছে বলে আমি জানি না, হতেই পারে, আমি যে সব জানবো তা নয়। হ্যাঁ, তাহলে যদি নাই যেতে, তাহলে মানে ইমপ্লিকেশনস কি রকম, মানে যেটা কলোকিয়ালি রাইট উইঙ্গাররাই ভাবছে, মানে বেঙ্গলে হোক বা বেঙ্গলের বাইরেও, যে এইবারে বিজেপি বেঙ্গলে পাওয়ারে না আসলে বাঙালি শেষ বা বাঙালি হিন্দু শেষ, সেটা কতটা সম্ভব? দেখ, এইটা একটা, দেখ এটা তো একটা ফ্যাক্ট যে আমাদেরকে কনস্ট্যান্টলি ফেস করতে হচ্ছে এই স্ট্রাগলটা। মানে পার্টিকুলারলি তুই দেখবি দুটো প্রভিন্স, মানে অনেকেই বলে না যে দেশ ভাগ হয়েছিল, দেশ ভাগ যতটা না হয়েছিল তার থেকেও বেশি ভাগ হয়েছিল কিছু রাজ্য, তার মধ্যে সব থেকে মেজর হচ্ছে বাংলা এবং পাঞ্জাব। এবং আজকে তুই সমস্যাগুলোও দেখ, পাঞ্জাবেও হচ্ছে একটা বৃহৎ সমস্যা তৈরি হয়ে আছে অনেক বিষয়ে, এবং বাংলাতে সমস্যাটা সেই সিমিলার কিন্তু আরেকটু বেশি। এর কারণটা তো হচ্ছে সেই দেশভাগের সময় এই দুটো স্টেটকে সব থেকে বেশি সাফার করতে হয়েছিল, এবং সেই জায়গা থেকে ফলে বেঙ্গলের স্ট্রাগল থাকবে। মানে এর পর যেটা হতে পারে, আমরা দেখেছি যে পোস্টপোল ভায়োলেন্স 21 সালে, যেগুলো হয়তো একটু ইন্টেরিয়র সাইডে হয়েছিল, শহরাঞ্চলে সেরকম ভাবে পোস্টপোল ভায়োলেন্স লোকে দেখেনি। এবারে আমার ধারণা যদি 26-এ বিজেপি 110-15 নিচে নেমে যাবে, 120, লেটস সে 120 নিচে নেমে যায়, বাধার কোনো কারণে 80 নিচে নেমে গেল, যেটা ওরা ছিল 80 নিচে যদি গেল, তাহলে হচ্ছে বিজেপি শহরাঞ্চলেও পোস্টপোল ভায়োলেন্স খুব ন্যাকেডলি দেখতে পাওয়া যাবে, খুব পরিষ্কার এটা। আর যদি বিজেপি 110-20 পেয়ে গেল, তাহলে হচ্ছে অন্তত পোস্টপোল ভায়োলেন্সটা আটকাবে না। আচ্ছা, এটা হচ্ছে এক নাম্বার ইমপ্লিকেশন, মানে একটা আউটকাম হতে পারে। আর সেকেন্ড আউটকাম হচ্ছে, যদি বিজেপি ক্ষমতায় না আসে, তাহলে ডেফিনেটলি আমাদের যে বেঙ্গলি হিন্দু কমিউনিটির ওপর যে একটা ইসলামিক অ্যাগ্রেশন, সেটা আরো বাড়তে থাকবে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এখন এটাই দেখার যে সেটা কতটা বেঙ্গলি হিন্দু কমিউনিটি রিয়েলাইজ করতে পারে। মানে কমিউনিটি আমি যখন বলছি, শুধুমাত্র মুর্শিদাবাদে হয়েছে, ওটা মুর্শিদাবাদের প্রবলেম, হুগলির নয়। এই মাইন্ডসেট থেকে কবে বাঙালি বেরোবে, এটাই হচ্ছে দেখার। অবিলম্বে কি যে কোনো বাঙালিকেই তুমি এই মুহূর্তে, যারা ধরো 18 to 24 বয়সী বাঙালিদেরকে বলবে যে যত তাড়াতাড়ি সম্ভব পালাও রাজ্য থেকে, চাকরি বাকরি, পড়াশোনা যেভাবে হোক, যে কোনো এক্সকিউজ হোক? কিছু নেই, তুই ফ্র্যাঙ্কলি বল না, রাজ্যে আছেটা কি? তোর 18 থেকে 24 মানে হচ্ছে লাইফের প্রাইম টাইম। তো
তো সেখানে তুই পড়াশোনা করতে গেলে সেখানে কোয়ালিটি এডুকেশন নেই, কারণ এখন এডুকেশনের জায়গা তো হচ্ছে টাকা পয়সা দিয়ে লোকে ঢুকে গেছে, মানে এটাতে একটা এবং প্রচুর টাকা দিয়ে খুব বাজে স্কুলে ভর্তি হতে হয়, সেটা একটা সবচেয়ে অদ্ভুত পরিস্থিতি। না, এগুলো নিয়ে তো বিজেপি কথা বলছে না, এগুলো তো হচ্ছে রিয়েল ইস্যু ভোটের, এবং এগুলো সারপ্রাইজিংলি বিজেপি একটা কথাও বলছে না। মানে আমি যখন গেছিলাম লাস্ট ইয়ারে, আমি যখন কথা বলেছিলাম, আমি হিসেব করে দেখেছিলাম তোর একটা বাচ্চা ছেলে বা মেয়েকে স্কুলে পড়াতে গেলে মানে ক্লাস 5-এ নয়, তার আগে প্রতি মাসে প্রায় অন অ্যাভারেজ তুই যে কোনো জায়গায় থাক, মানে যত ইন্টেরিয়ার সাইডে থাক, তোর 50,000 টাকা খরচা স্কুলের ফিস, ক্লাস 5-এর নিচে। ক্লাস 5 থেকে 10 স্কুলের ফিস হচ্ছে তোর 80-90 হাজারের কাছাকাছি চলে যাচ্ছে, ঠিক আছে? তুই শহরাঞ্চলে সেটা চলে যাচ্ছে 1,20,000 1,30,000, এই হচ্ছে রেঞ্জ। এবার যখন একটা ছেলে ক্লাস, মানে তারপর তাকে তুই প্রাইভেট টিউশন দিতে হচ্ছে, সেটা আলাদা, সেটা স্কুলে না। এবার আমি সব হিসেব করে দেখলাম, যখন একটা ছেলে ক্লাস 10 বা 11-এ পৌঁছবে, তার আগেই তার বাবা মা হয়তো সঞ্চিত অর্থের অনেকটা খরচা হয়ে গেছে, ফলে ওই সময় গিয়ে আর সে যে ব্যাকআপ দেবে যে তুমি বাইরে কোনো একটা কলেজে পড়তে চলে যা বা একদম বিদেশে চলে যা, সেটাই দিতে পারছে না। এবং ওই টাকাটা কিন্তু তোমায় খুব একটা ভালো টিচারও দিচ্ছে না, ওটা কিন্তু স্কুলের ফ্যাসিলিটি, সুইমিং পুল, ফেস, নানান সেটার পিছনে খরচা হচ্ছে। ভালো এসি বাস, এসি রুম, এডুকেশনই নেই বেঙ্গলে। আমি প্রাইভেট স্কুলগুলোতে আমার মানে বিভিন্ন, আমাদের ফ্যামিলি যেহেতু খুব বড়, আমার অনেক দাদা দিদির ছেলে মেয়েরা পড়ে, আমি তাদের সাথেও কথা বলি, যখন বুঝতে পারি ও কিচ্ছু শিখছে না, এক্স্যাক্টলি কিচ্ছু শিখছে না, মানে ভুল ভাল যা পারছে বলে যাচ্ছে, ঠিক আছে? এবার বিষয়টা হচ্ছে কি, তুই এখানে তো বাঙালি হিন্দুত্ব একটা জায়গা হচ্ছে সফট কর্নার এডুকেশনের প্রতি, তারা এডুকেশনের প্রতি ইনভেস্ট করে, এখন সে এডুকেশনটা নেই। আর সিপিএম এর আমলে যেটা হয়েছে স্কুল বা কলেজগুলোতে, তারা টাকা নিয়ে ভর্তি করেছে কিনা আমি জানি না, কিন্তু তারা ভর্তি করেছে কি, তারা ভর্তি করেছে পেডিগ্রি দেখে। তারা পেডিগ্রি দেখে বলতে, তার দাদু সিপিএম, বাবা সিপিএম, ছেলেও সিপিএম এর ছাত্র সংগঠনের সাথে একটু একটু মিছিলে হেঁটেছে, তাকে চাকরি দাও, চিরকুটে চাকরি, চিরকুটে চাকরির ফান্ডামেন্টাল দেখে আবার কুকুর ডাক দিচ্ছে, এদের কথা বললেই ডাক দেবে। তো এটা হচ্ছে ফান্ডামেন্টাল ব্যাপার, ওরা টাকা নিয়ে দিয়েছে কেন আমরা জানি না, কিন্তু ওরা এটা করেছে। আর এখন যেটা হয়ে গেছে, এটা পার্টি ক্যাডার ফ্যাডার কিছু নয়, পার্টি ক্যাডার হলে হচ্ছে ধর তোর 6 লাখ, আর পার্টি নন ক্যাডার হলে হচ্ছে 8 লাখ, মানে এরকম রেটে চলছে। এবং আমি তোকে যে রেটটা বললাম, সে রেটটাও হচ্ছে বীরভূমের রেট। তো বীরভূমে তুই এরকম প্রচুর লোক পাবি যারা এই রেটে টাকা দিয়েছে। আমি একটা জিনিস তোমার, তাহলে একটু দাঁড়াও তো, একে আমি একটু অন্য ঘরে পাঠাতে হবে মনে হচ্ছে। এই চুপ চুপ। তো 21 সালের ভোট অবধি তোমার কি মনে হয় অতটা খাইছে রে? দাঁড়াও, আমি আমাকে ওই ঘরে পাঠাই। হ্যাঁ রুদ্রদা, তো তোমার কি মনে হয় 21-এর ক্যাম্পেনের তুলনায় বা 24-এর ক্যাম্পেনের তুলনায় তো বিজেপির এইবারে ক্যাম্পেনে হিন্দুত্বর মাত্রাটা বেশি হয়ে যাচ্ছে বা একটু বেড়েছে কি, এবং সেটা কি ভুল হচ্ছে? মানে আগের আমার মনে আছে যে 21 অব্দিও কিন্তু মানে শুধু এইসবই শুনতাম যে বিজলি সড়ক পানি ইস্যুগুলোই প্রায়োরিটাইজ করা হতো। এবং 21-এর ইলেকশনে বিজেপি যেটা করেছে, বিজেপি কমপ্লিটলি করাপশনটাকে হাতিয়ার করেছিল। হ্যাঁ, টোটালি মমতা চোর, ভাইপো চোর, প্রত্যেকটা সভা থেকে এই কথা বলেছে, পিসি চোর, ভাইপো চোর, ডিরেক্ট নাম নিয়ে এই চোর ওই চোর, এবং এই সমস্ত বলেছে, তার বেশি কিছু হয়নি। এবং ডেভেলপমেন্ট নিয়ে বিজেপির কথা ছিল নিট জিরো। এবং ওই নির্বাচনী ইস্তেহার তো কেউ পড়ে ভোট দিতে যায় না ভাই, এটা ফার্স্টে বুঝতে হবে। আর ইস্তেহার প্রকাশও করেছিল 3 সপ্তাহ না 4 সপ্তাহ আগে, সেটা বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য যে ক্যাপাসিটি দরকার, যে ম্যান পাওয়ার দরকার, সেটাও ছিল না পার্টি। এটা 1 নম্বর কথা। তো সেটা হয়নি, টোটাল ছিল করাপশনের উপরে। 24-এর ইলেকশনে বিজেপি কি বলে ভোটে লড়েছিল পশ্চিমবঙ্গে আমি ভুলে গেছি, মানে ওই করাপশন নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলে, অ্যান্টি ইনকামবেন্সি এইসবের উপরেই জোর দিয়েছিল। প্লাস হচ্ছে সেন্ট্রাল বিজেপির যা একটা স্ট্র্যাটেজি তো সেটা তো মানে ফলো করতেই হবে, সেটা হচ্ছে পার্টির একদম রিজিড স্ট্যান্ড। কিন্তু 26-এ আমার মনে হয় যে হিন্দুত্ব নিয়ে বেশি কথা বলা, কম কথা বলার জায়গাটা নেই, হিন্দুত্ব নিয়ে যেটা হচ্ছে সেটা মানুষ দেখতে পাচ্ছে। এবং আমার যেটা মনে হয় যে যখন খুব অ্যাগ্রেসিভলি কোনো একটা লিডার এই কথাগুলো বলে, মানে অ্যাগ্রেসিভ মানে একটা এক্সট্রিম লেভেলের অ্যাগ্রেসিভনেস নিয়ে যখন দেখায়, সেটা বাঙালি
বাঙালি পপুলেশন অ্যাকসেপ্ট করতে পারে না। কারণ বাঙালির নেচারটা হচ্ছে বাঙালি রোববার ধর মাংসের ঝোল ভাত খাবে, কিন্তু দোকানে গিয়ে মাংস কাটাটা দেখতে পারবে না। একদমই, ওই ঘোমটা তলায় খ্যামটা। কিন্তু সেটা কি মানে মফস্বলের বাঙালি, গ্রামের বাঙালি যাদের পপুলেশনটা অনেক বেশি, নাকি শুধু কলকাতার বাঙালি? মোরারলেস একটা ইউনিফর্ম, মানে গ্রামের দিকে ধর যে সমস্ত জায়গায় বলিদান টলিদান হয় এখনো অব্দি, তো তারা হয়তো একটুখানি ডাকাবুকো, কিন্তু এই বিশেষ করে শহুরে বাঙালি বা আপার ক্লাস বাঙালি, আপার ক্লাস বাঙালির পক্ষে এটা খুব আছে যে মাংস দোকানে তারা মাংসটা কিনছে কিন্তু যখন কাটছে সেটা দেখতে পারবে না। এই একটা হিপোক্রেসি বাঙালির মধ্যে রয়েছে। ফলে যে মানে হিন্দু ভোট যেটা একত্রিত হওয়ার বিজেপির পকেটে, সেটা অটোমেটিক্যালি হবে বলে আমার মনে হয়। মানে কারণ প্রচুর পুরনো বামপন্থী ভোটাররাও কিন্তু বিজেপিকে ভোট দিচ্ছে, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু মুশকিলটা হচ্ছে এই কথাগুলো যখন খুব অ্যাগ্রেসিভলি কোনো একজন পার্টিকুলার নেতা বা কোনো একটা পলিটিক্যাল পার্টি বলতে শুরু করে, তখন হয়তো মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করতে পারে না। এটা এই হিপোক্রেসিটা বাঙালিদের মধ্যে রয়েছে, এটা 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে, তুই দেখবি তুই যদি খুব ঠান্ডা মাথায় ভাবিস এই লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী, যুবশ্রী, এই প্রকল্পগুলো কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রকল্প নয়, প্রকল্পগুলো হচ্ছে সরকারি প্রকল্প। আচ্ছা, সরকারি প্রকল্প, নট তৃণমূল দল চালাচ্ছে, সরকারি প্রকল্প। ফলে একটা যে কোনো বাড়ির মহিলা সে যদি এই প্রকল্পের সুবিধে নেয়, সে হয়তো নিচ্ছে সরকারি সুবিধের প্রকল্প, কিন্তু তাকে বারবার করে বোঝানো হচ্ছে তুমি তৃণমূলের লোক। এবার এইটা কিন্তু অনেক সময় মহিলাদের সেন্টিমেন্টে লেগে যায়, আরে ভাই আমি তো তৃণমূলকে ভোট দিই না, তাও তুমি কেন আমাকে গালাগাল করছো এই ভাতাটা নিচ্ছি বলে, ওটা তো সরকার আমাদেরকে দিচ্ছে। এইটার জন্য একটা মহিলাদের একটা ফ্র্যাকশন, যেটা হিন্দু মহিলাদের ফ্র্যাকশন, সেটা কিন্তু বিজেপির দিক থেকে সরে যাচ্ছে, এবং এটা মমতা ব্যানার্জির দিকে যাচ্ছে। আমার কথা বলে যেটুকু মনে হয়েছে সেটা আমি বলছি, এবং এটা আমার মনে হয়নি যে খুব একটা ভুল কথা। লজিক্যালি দে আর ভেরি কারেক্ট যে আমি তো প্রকল্পটা নিচ্ছি সরকারের থেকে, এবং আমি ভোট তৃণমূলকে দিচ্ছি না, কিন্তু তোমরা বাধ্য করছো আমাকে বোঝাতে যে আমি তৃণমূলকেই ভোট দিচ্ছি প্রকল্পের টাকাটা নিচ্ছি বলে। তো এই কারণে অনেকে হচ্ছে বিজেপিকে ভোট দিচ্ছে না রাগের জায়গা থেকে, বা হয়তো নোটাতে গিয়ে ভোট দিয়ে দিচ্ছে, এরকমও করছে। অনেক শিক্ষিত মহিলা তারা নোটাতে ভোট দিচ্ছে, যারা ধর হাউস ওয়াইফ তারা হয়তো বহু ক্ষেত্রে হচ্ছে তৃণমূলকে ভোট দিচ্ছে, এইগুলো করছে। তো বিজেপির ক্যাম্পেনিং স্ট্র্যাটেজিটাকে ঠিক করতে হবে। প্রথম কথা হচ্ছে কোনটা বলবো আর কোনটা বলবো না, এই পার্থক্যটা যখন বিজেপি করতে পারবে, আমার মনে হয় সেটা আরো বেটার হবে আমার মনে হয়। এবার 24-এ আশানুরূপ ফল না হওয়ার জন্যই আমার মনে হলো যে শুভেন্দু অধিকারী সেদিন রেজাল্টের ডিক্লারেশনের দিনই বললেন যে জিসকা সাথ উসকা বিকাশ, তারপরে উনি 2 ঘন্টা পর রিট্রাক্ট করেন স্টেটমেন্টটা। তারপরে উনি মমতা ব্যানার্জিকে কালকে জালি হিন্দু বলেছেন, তারপরে জগন্নাথ মন্দিরের ওটা যে আদৌ মন্দির না, জাস্ট কালচারাল কমপ্লেক্স, কালচারাল সেন্টার, এইসব পয়েন্ট আউট বলেছেন যে হিন্দুদের তো টাকা আছে, নিজেদের মন্দির নিজেরা বানিয়ে নেবো, সরকারকে কেন টাকা দিতে হবে, রাম মন্দিরের ক্ষেত্রে তো কিছু দিতে হয়নি ইত্যাদি। তারপরে উনি বলেছেন যে হিন্দুদের জন্য আলাদা করে পোলিং বুথ হোক, কারণ মুসলিম এরিয়া খুলে ক্রস করে যাওয়াই চাপ হয়ে যাচ্ছে। এবং তিনি এইটা তো বারবারই বলছেন, একদম কমন স্টেটমেন্ট হয়ে গেছে যে হিন্দু তুমি এক হও। তো এগুলো তো আনহার্ড অফ বেঙ্গল পলিটিক্সে। তো এবার এতটাই বম্বাস্টিক স্টেটমেন্টগুলো, সেটা শুনে আমার মনে হচ্ছে যে আইদার উনি মানে মানুষের পালস জানেনি, এবং সেইটা জেনে উনি ফিডব্যাক পেয়েছেন যে একদমই জেতার সম্ভাবনা নেই, তাই নাথিং টু লুজ একটা ওরকম ব্যক্তির মতো করে বিভৎস বম্বাস্টিক জিনিসপত্র বলছেন। আর নয়তো এতটাই ফিডব্যাক পাচ্ছেন যে হ্যাঁ এগুলোতেই কাজ হচ্ছে, তাই তিনি বলছেন যে, এবং এটাই কাজ হবে জেনেই বলছেন। তোমার কোনটা মনে হয়? দেখ, এই পুরো যে কোনো বিষয়ে এরকম প্রশ্নতে সরাসরি কোনো হ্যাঁ বানা উত্তর হয় না, দুটোই হতে পারে, দুটো পসিবিলিটিস ঠিক। কারণ শুভেন্দু অধিকারী হচ্ছে রাজনৈতিক ভাবে আমার মনে হয় মানে দুর্দান্ত রকমের অভিজ্ঞ, এ নিয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। একটা রানিং চিফ মিনিস্টারকে ভাই দাঁড় করিয়ে হারানো, এটাও একটা বিশাল বড় ক্রেডিট। ইটস নট আ ম্যাটার অফ জোক। যেখানে চিফ মিনিস্টারের পার্টি সারা বেঙ্গলে হই হই করে জিতে, সেখানে চিফ মিনিস্টার হেরে গেছে, এটা নিঃসন্দেহে একটা বিশাল ক্রেডিট ওনার। কিন্তু সমস্যাটা হচ্ছে উনি যেটা ভেবেই করছেন না কেন, দুটো পসিবিলিটিসই হতে পারে। একটা হচ্ছে আমি জিতবো না, তাহলে আমার হারানোর কিছু নেই, তাহলে আমি এই লাইনটাই নেবো, ভবিষ্যতের কথা ভেবে, রাইট, হুইচ ইজ ফাইন। কিন্তু সমস্যা যেটা হয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে যে উনি যদি এই কথাগুলো একজন সামাজিক নেতা হিসেবে বলতেন, লাইক বাল ঠাকরে কিন্তু কোনোদিন চিফ মিনিস্টার হননি, বা বাল ঠাকরে কোনোদিন ইলেক্টেড মেম্বার হয়েছেন বলে আমার মনে পড়ছে না। কিন্তু বাল ঠাকরে একটা বিরাট বড় মানে অংশকে কন্ট্রোল করেছেন। তো শুভেন্দু অধিকারী যদি সেই রকম ভাবে বলতে চাইতেন, আমার মনে হয় সেটা বেটার হতো, আমার ব্যক্তিগত মতামত। কিন্তু যখন উনি একটা রাজনৈতিক দলের হয়ে কথা বলছেন, এবং সেই রাজনৈতিক দলটার স্ট্যান্ড পয়েন্ট কিন্তু খুব ক্লিয়ার, মানে তাদের এখনো ওয়েবসাইটে যা লেখা আছে সেটাই তাদের স্ট্যান্ড পয়েন্ট,
2014-তে নরেন্দ্র মোদী কি টুইট করেছে তার সাথে পার্টির স্ট্যান্ড পয়েন্টের 1% ডেভিয়েশন কেউ দেখাতে পারবে না, ঠিক আছে? এতদিন অবধি যা বলে এসছে ওরা সেটাই করে এসছে এবং এখনো অবধি সেটাই আনচেঞ্জড। এবং এই স্ট্যান্ড পয়েন্টটা পার্টির খুব ক্লিয়ার, ফলে যারা বিজেপি পার্টিকে একটা পলিটিক্যাল পার্টি হিসেবে ভেবে ভোট দিতে যাবে তারা একটু কনফিউজড ভোটার হিসেবে যে কোনটা পার্টির স্ট্যান্ড হবে। শুভেন্দু অধিকারী যেটা বলছে সেটা কি পার্টির স্ট্যান্ড, নাকি বিজেপি পার্টি যেটা বলছে সেটা পার্টির স্ট্যান্ড? তো আমার মনে হয় শুভেন্দু অধিকারী যে বক্তব্যগুলো বলছে আমি কোনোটাতেই কোনো মানে ভুল ঠিক আমি এরকম মন্তব্য করবো না। আমার মনে হয় যে সেটা পার্টির যে একটা স্ট্যান্ড, সেই স্ট্যান্ডের থেকে একটা বড় ডেভিয়েশন হয়ে যাচ্ছে, যার ফলে হচ্ছে লোকে কনফিউজ যে আমি কোনটা ঠিক বা কোনটা ভুল, আমি কোনটা ফলো করবো। কারণ অনেকেই আছে যারা হয়তো পলিটিক্যালি কারেক্ট থাকতে চায়, শুভেন্দু অধিকারী হয়তো বলছে আমি পলিটিক্যালি কারেক্ট থাকবো না, তাতে আমার কিছু আসে যায় না, হুইচ ইজ ফাইন। তাহলে সেটাও ক্ল্যারিফিকেশনটা আসা দরকার যে মানে লোকে কোনটাকে কোন স্টেটমেন্টটাকে নেবে। এইখানে একটা বড় গ্যাপ তৈরি হচ্ছে আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, এটাই শেষে তো এমনিও জিজ্ঞেস করবো বলছিলামই, তো আগেই এখানে এই টপিকটাতে এখনই ঢুকে যাই যে তুমি মাঝে মাঝেই তোমার অনেক পোস্টেই আর কি শুভেন্দুর সমর্থকরা তোমার উপর খুবই খেপে টেপে যায়, তো সেইটা কি তোমার ধারণা, সেটার একটা জিজ দাও যে তোমার কি অপছন্দ ওনার ক্যাম্পেইন স্টাইল নিয়ে বা ওনার পছন্দ অপছন্দ নয়, মানে আমার বিষয়টা হচ্ছে যে আমি যখন বুঝতে পারছি একজন মানে কিছু ক্ষেত্রে উনি খুব বেশি মানে কি বলবো রাগ মানে রেগে যাচ্ছেন বা এরকম একটা জিনিস শো করছেন, সেটা পলিটিক্যালি টোটালি ইনকারেক্ট আমার মনে হয়। ফার্স্ট খুব ফ্র্যাঙ্কলি বলছি, মানে আমি উনি চিফ মিনিস্টার হলেও আমার কিছু যায় আসে না, উনি চিফ মিনিস্টার না হলেও আমার কিছু যায় আসে না ফ্র্যাঙ্কলি, বা ওনার সাথে আমি দেখা করতে পারলেও কিছু যায় আসে না, না দেখা করতে পারলেও কিছু যায় আসে না। কিন্তু মুশকিলটা হচ্ছে উনি যেভাবে কথাগুলো বলছেন সেইভাবে কথাগুলো হচ্ছে আমার মনে হয় পলিটিক্যালি ইনকারেক্ট। এটাই খুব পরিষ্কার করে আমি বলেছি। এবং পলিটিক্যালি ইনকারেক্ট যদি হয়ে যায় তাহলে সেটা পলিটিক্যালি মানে জেতাতে পারবে না। যেমন বামফ্রন্ট অনেক কিছু করেছে, কিন্তু বামফ্রন্টের কোনো স্টেটমেন্ট দেখাতে পারবি না পলিটিক্যালি ইনকারেক্ট ছিল, দু একবার ছাড়া 34 বছরের রাজত্বকালে। কারণ ওদের একটা অনিল বিশ্বাস ছিল, যে প্রত্যেকটা দিন প্রেস কনফারেন্সে একটা চশমা পরে ভাঙা ভাঙা গলায় কথা বলে বেরিয়ে যেত। ওই রকম একটা লোক বিজেপির দরকার। আমি এটাই বোঝাতে চাইছি যে কে কি বলছে না বলছে তাতে কিছু যায় আসে না। সুকান্ত মজুমদার কি বলছেন, শুভেন্দু অধিকারী কি বলছেন, বা অন্যান্য কেউ কি বলছেন, ব্যাপারটা হচ্ছে এট দ্য এন্ড অফ দ্য ডে পার্টির স্ট্যান্ড পয়েন্ট, মানে লোকে তো ভোটটা দেবে বিজেপি পার্টিকে দেখে। এবার যদি বিজেপি পার্টির মধ্যেই দেখে যে তাদের মধ্যে একটা অংশ বলছে আমরা এই করবো, একটা অংশ বলছে আমরা ওই করব, তাহলে হচ্ছে সাধারণ ভোটার যারা তারা কনফিউজড থাকবেই এট দ্য এন্ড, যে আমরা ভাই আসলে তোরা কি করবি সেটা তো বল আমাদেরকে পরিষ্কার করে, যে কোনটা করবি। আমাদের কিছুদিন আগে একটা জায়গাতে মানে কি নাকে লঙ্কার গুঁড়ো ভরে দেবো দিয়ে বদলা নেবো 12% হারে, ইট ওয়াজ অ্যাবসলিউটলি অ্যাবসার্ড। এই কথাটা বলার কোনো মানে ছিল না, মানে আমি আমার মনে হয় কথাটা বলার কোনো মানে ছিল না। আমি আমার ওনার বিরোধিতা বা ওনার পক্ষে কথা বলা আমি কোনোটাই স্ট্রংলি করি না। আমার যেটা মনে হয় যে পলিটিক্যালি কারেক্ট থাকাটা একটা পলিটিক্যাল পার্টি বা পলিটিক্যাল নেতার জন্য ভীষণ দরকার। আমার এটা জাস্ট আউটসাইডার হিসাবে এবং এই সব টপিকটাতেই বিগিনার হিসাবে একটা কৌতূহল হচ্ছে যে এই বম্বাস্টিক ডায়লগ গুলোর কি একটা গুরুত্ব নেই র্যালিং আপ দ্য মাসেস এর জন্য, মানে এটা শুনে আরো উজ্জীবিত হয়ে পড়ে আরো সমর্থক হয়ে যাবে না লোকে বিজেপির? তোর ভোটার যদি হয়, তুই যদি টার্গেট করে থাকিস অনুব্রত মণ্ডলের হারমাত বাহিনীকে তুই তোর ভোটার বানাবি, তাহলে এই ডায়লগ গুলো কাজে দেবে। কিন্তু সেটা তো নয়, তোর ভোটার তো আমি বারবার করে বলছি যে ভোটারটা যে জায়গার, যে কলকাতা, হাওড়া, হুগলি এবং দুটো 24 পরগনার কিছু জায়গাতে একটা মানে মাসেল পাওয়ার দরকার হয়, কিন্তু হাওড়া, হুগলি, কলকাতা এই জায়গাগুলোতে লোককে উজ্জীবিত করা ডেফিনেটলি দরকার, মাসেল পাওয়ারও দরকার, সবই ঠিক আছে। কিন্তু এই এক্সট্রিম স্টেটমেন্ট দিলে তোর যারা ফেন্সিং ভোটার, মানে যারা ফেন্সিং এ বসে আছে কাকে ভোট দেবে জানে না, তারা কনফিউজড হয়ে তারা তো ভোটই দেবে না। মানে এইটা হচ্ছে খুব খুব মানে এবং এটাই হয়তো তৃণমূল চাই যে বিজেপি আরো বেশি করে এটা করুক। এই ফেন্সিটারদের সংখ্যাটা কি সিগনিফিক্যান্ট তুমি মনে করো, বা অন্তত ভোট কেটে ফেলার জন্য এনাফ? অ্যাবসলিউটলি সিগনিফিক্যান্ট। কারণ তৃণমূল যে জিতছে শুধুমাত্র মুসলিমদের ভোটে, এই ধারণাটাই হচ্ছে সবথেকে বড় ভুল। এটার কোনো স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিক্যান্ট নেই। কারণ অনেক জায়গা আছে যেখানে হিন্দু ভোটার হচ্ছে 95%, সেখানে তৃণমূল 60,000 70,000 মানে ভোটে জিতেছে এবং সেখানে কোনো রিগিং হয়নি। তুই যদি আমার এরিয়ার কথা বলিস, যে উত্তরপাড়া বিধানসভা বা শ্রীরামপুর লোকসভার মধ্যে একটা দুটো ছোট পার্ট বাদ দিয়ে বাকিটা, সেখানে পুরো ফেয়ার ইলেকশন হয়েছে। সেখানে কোনো জায়গায় কোনো রিগিং টিগিং এর কোনো প্রশ্ন না, কিন্তু সেখানে কমন পাবলিক লোকে ভোট দিচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং তারা প্রত্যেকে হিন্দু।
এবং আমি তৃণমূলকে ভোট দিলেই আমি হিন্দু হব না, এই ডিকটেটটা করার অধিকার কোনো পার্টির লোককে কেউ দেয়নি। এটাও বুঝতে হবে। এটা কিন্তু সেন্টিমেন্টে একটা মানুষ অনেক সময় সেন্টিমেন্টে নিয়ে নেয়। আমি খুবই বড় কারণ যে বিজেপিকে ভোট না দেওয়ার অনেক অনেক সোকল্ড ভদ্রলোকেদের। আমি আবার বিগিনার হিসাবে অবাকই হচ্ছে তোমার কথাটায়, কারণ আমার তো মনে হচ্ছিল যে মানে ওইটাই তো একটাই ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর, নয়তো তো জাস্ট আরেকটা কংগ্রেসের মতো একটা পার্টি হিসাবেই তাহলে ভোট চাইতে হবে, এবং কংগ্রেস কেমনিও কেউ পাত্তা দেয় না ন্যারেটিভ ওয়াইজ। কেন ভোট চাইবে? বিজেপি 2014 সালে কিভাবে ভোট চেয়েছিল? বিজেপি কংগ্রেসের করাপশনের জন্যই, কংগ্রেসের করাপশনের জন্য মেইন ছিল। তার সাথে মোদি প্রত্যেকটা জনসভাতে গিয়ে বলেছে, আমি নিজে সেই সময় প্রায় মোদির 40টা না 42টা সভা পুরো শুনেছিলাম ফেসবুকে লাইভে, আর বাকিগুলো হচ্ছে 6টা ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে, তার মধ্যে 2টোতে আমি মানে ফিজিক্যালি গিয়েছিলাম শোনার জন্য। প্রত্যেকটা জায়গাতে হচ্ছে 2টো পয়েন্ট কমন ছিল। একটা হচ্ছে কংগ্রেসকে কিছু জায়গাতে তিনি অ্যাটাক করেছেন, সেটা ছিল হচ্ছে 10%, 90% ছিল উনি গুজরাটে কি করেছেন। এরকমও বলেছে যে আপনাদের এখানে তো আলু হয় এই ছোট ছোট পেঁয়াজের মতন, আমার ওখানে আলুর সাইজ হচ্ছে তরমুজের মতো। এক্স্যাক্টলি এটা বলেছিল, মানে আমি মিথ্যে কথা বলছি না, তুই সার্চ করে দেখ, এটা ক্যাম্পেনিং এ উনি 2014তে বলেছিল। 2014তে উনি বললেন টেস্ট টিউব হচ্ছে গুজরাট, আমি রেজাল্ট দিয়েছি, আমাকে এবার ভারতবর্ষে কাজ করার সুযোগ দিন। মানুষ সেটা সুযোগ দিয়েছে। 2019-এ হচ্ছে কমপ্লিটলি ডেভেলপমেন্টের উপরে ফোকাস করে ভোট করলো, যে আমি 2014 থেকে 19 এই কাজ করেছি, কোনো করাপশন কংগ্রেসকে ভুলে গেল, আমি এইটা কাজ করেছি, আর 5 বছর আমার চাই এগুলো করার জন্য। তারপরের 5 বছর যখন গেল, সেই সময় হচ্ছে মানে এবার তখন যেহেতু 10 বছর হয়ে গেছে, তখন কিছুটা ক্ষেত্রে হচ্ছে তোর বিভিন্ন রাজ্যে কি হচ্ছে সেই সমস্ত বিষয় আসছে। করাপশন একটা অবভিয়াসলি ফ্যাক্টর, তার সাথে ডেভেলপমেন্ট এবং ফিউচার প্ল্যানিং, তিনটে একসাথে করে 2024। 2024-এও হচ্ছে মেজরিটি পেতো, সেটা পাইনি শুধুমাত্র অরবিন্দ কেজরিওয়ালের জন্য। আমার মনে হয়েছে অরবিন্দ কেজরিওয়াল একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছিল উত্তরপ্রদেশের লাস্ট 2টো ফেজের আগে বা 3টে ফেজের আগে, যে মোদি যদি আবার আসে যোগীকে সরিয়ে দেবে মোদি সাহা মিলিয়ে, যেটা হচ্ছে উত্তরপ্রদেশের একটা আপার ক্লাস হিন্দুদের মধ্যে একটা কাজ করেছিল ফ্যাক্টর হিসেবে, এবং তারা ভোট দিয়েছিল সমাজবাদী বা বিএসপি কে, মোস্টলি সমাজবাদী পার্টিকে। ওখানে জিনিসটা আছে, এবং যার ফলে হচ্ছে ওখানে 30-35টা আসন দুম করে কমে গেল। নাহলে কিন্তু ওই 30টা অ্যাড করে দিলে আবার সেই মেজরিটি ক্রস করে যাচ্ছে, ঠিক আছে। সো এবার আবার উত্তরপ্রদেশে সেই জায়গাগুলো ফিক্স হয়ে গেছে, উত্তরপ্রদেশে আবার বিজেপি হয়তো জিতবে, সেটা আমি জানি না, বা হারতেও পারে, সেটা অন্য প্রসঙ্গ। কিন্তু এইটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে তো 2021-এর ভোট হলো, সেখানে করাপশন ইস্যু ফেল করলো, মানে মানুষ অ্যাকসেপ্ট করে নিয়েছে করাপশনটাকে, রাইট? এখানে করাপশন কোনো ইস্যু, নন করাপশন দেখাইনি বহুদিন হয়ে গেছে, জেনারেশন পর জেনারেশন, তো আবার ভ্যালুটা বুঝবে কি? বহু লোকের সংসার চলছে, এটাও ফ্যাক্ট। বলেছে যে কিছু লোকের তো চাকরি হয়েছে চুরি হলেও, হ্যাঁ এক্স্যাক্টলি, মানে চুরি হয়েছে চাকরি হয়েছে বলেই তো লোকে ভোট দিচ্ছে। করাপশন পশ্চিমবঙ্গে কোনো ইস্যুস বলে আমি মনে করি না। একটা ইস্যুস হচ্ছে অবভিয়াসলি যেভাবে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে সেটা ফোকাস করা, এবং সেটাকে এত মানে সেটা ফোকাস তো হচ্ছে অলরেডি, সেটা মানুষ খুব মানে তোর সেটা দেখার জন্য তো চশমা পড়তে হবে না, তুই খোলা চোখেই দেখতে পাচ্ছিস। তো তার জন্য তোকে এত ভয়ঙ্কর এক্সট্রিম নাকে লঙ্কার গুঁড়ো ভরে দেবো, 12% হারে সুদ নেবো, এই সমস্ত ভুলভাল কথা বলার কোনো প্রয়োজন ছিল না আমার। আচ্ছা, ইন্টারেস্টিং। তাহলে তুমি বলছো যে মানে করাপশন ততটা প্রায়োরিটি আর দিয়ে লাভ নেই, কারণ ওটা এমনিও ফেল্ড পলিসি, হিন্দুদের ব্যাপারটা দেখানো হোক, বাট আর একটু ভদ্র ভাষায়, এবং তার সাথে হচ্ছে ডেভেলপমেন্ট প্ল্যান। আমি যদি আজকে এই যে তুই শুরুতেই আমাকে বললি একটা স্কুলের এডুকেশনে এত খরচা, রিগার্ডলেস অফ তৃণমূল, বিজেপি বা সিপিএম, প্রত্যেকটা লোক যার বাড়িতে বাচ্চা আছে তাকে স্কুলে পাঠাতে হবে, গভর্নমেন্ট স্কুল এখন বন্ধ। এই ইস্যুসটাকে কিন্তু বিজেপি কখনো ইলেকশন ক্যাম্পেনিং এ নিয়ে আসেনি। হ্যালো, দাঁড়াও, কেটে গেছিল কিছুক্ষণ। হ্যাঁ বল। হ্যাঁ, না, সেম জিনিস হচ্ছে তোর মেডিকেল ফ্যাসিলিটিস এর জন্য। যা আবার চলে নামকা আসতে হচ্ছে তোর এভিএস বলে ওটাকে, ওই সুপার স্পেশালিটি হসপিটাল, বা সুপার স্পেশালিটি হসপিটালে গেলে মনে হবে ওগুলো হচ্ছে গ্রামীণ ব্লকের হসপিটালের থেকেও খারাপ। এইগুলো নিয়ে তো কোনো কথা হচ্ছে না। আর তুই দেখ না, তোকে যখনই করাপশন নিয়ে তুই কথা বলতে যাচ্ছিস, তখন প্রত্যেকটা ক্ষেত্রে ওরাও আবার এক একটা করে করাপশনের ইস্যু নিয়ে চলে আসে। অমুক জায়গাতে এত ট্রানজাকশন হয়েছে, বলা হোক একজন আছে, হ্যাঁ, যাকে ধাক্কা মেরে প্রিজন মানে তুলেছিল, হ্যাঁ, সেই লোকটা এখন এসে প্রতিদিন একটা করে এরকম টুইট করছে, স্টেট প্রেস কনফারেন্স করছে, চলে যাচ্ছে। এইগুলো মানুষ খুব বিরক্ত, এগুলো নিয়ে আমার যেটা মানে সাধারণ মানুষ খুব বিরক্ত সব থেকে।
তার জন্য Hello? তুমি কি করবে, তুমি ক্ষমতা এলে আমাকে কি কি দেবে সেটা পরিষ্কার করে বলো তো। আমার না হ্যাঁ, এটা লোকে শুনতে চায়। তো সেই সাধারণ মানুষের সংখ্যাটা কি যারা ধরো পুরোপুরি বিরক্ত এখন তৃণমূলকে নিয়ে? ফাইনালি একসময় তৃণমূল ভোটার ছিল বা সিপিএম এর ভোটার ছিল, তৃণমূলকে ভোট দিচ্ছিল বিজেপিকে আটকানোর জন্য, ফ্যাসিবাদ আটকানোর জন্য। এবার তারা কি বিরক্ত এনাফ টু ভোট ফর বিজেপি? মানে বিজেপির মধ্যে যতই ওই ধরো সেটাই একটা সেটাই ডিস্ট্রাকশন থাক এটাই ইত্যাদি। হচ্ছে এটাই হচ্ছে বেঙ্গলের ক্ষেত্রে একটা আনফরচুনেট পার্ট, যে মানুষ বিরক্ত হয়ে অন্যকে ভোট দিতে গেলে 34 বছর সময় নেয়। হুম মানে সিপিএম এর 96 সালে হেরে যাওয়া উচিত ছিল, তারপরে আর ক্ষমতায় থাকা উচিত ছিল না, কিন্তু সিপিএম হুম সেটাও বার করে দিয়েছে। হুম ঠিক আছে, ফলে আমরা দেখেছি 2000 এই হবে সেই হবে, হলো না। এবার কবে মানুষ বিরক্ত হয়ে বিজেপিকে ভোট দেবে সেটা সেটা হুম কেউ জানে না, সেটা কিন্তু আমার মনে হয় এই মানে এই যে অ্যাংস্ট সাধারণ মানুষের তৃণমূলের হুম প্রতি, সেই জায়গার সাথে যদি কিছু ডেভেলপমেন্টের উপর ফোকাস বিজেপি করতে পারে, মানে তাদের যেটা করছে, তারা যে স্ট্র্যাটেজি নিচ্ছে তার সাথে, মানে করাপশনও ইস্যু, করাপশন থাকুক, যদিও সেটা ফেল হয়েছে, ইলেকশন ক্যাম্পেনিং এ কাজে আসেনি, বাট স্টিল ডেভেলপমেন্টটা মানুষ শুনতে চাইছে। মানে তো আমাকে যদি এখন বলে ভাই আমি তৃণমূলের আমলে এইটা আমি পাচ্ছি, আমাকে এইভাবেই মানে একটা সেই মানে কোন রকমের জীবন চালাতে হচ্ছে, আমি ক্ষমতায় এলো বিজেপি, আমার কি লাইফস্টাইল একটু বেটার হতে পারে, আমার কি এক্সপেন্সটা 10,000 থেকে কমে মাসে 7,000 হতে পারে, এই চান্স কি আছে? যদি না থাকে তাহলে আমি বিজেপিকে কেন দেবো? রুদ্রদা, একটা ইন্টারেস্টিং জিনিস মনে করালে যে সুদীপ্ত গুহ আমাদের পডকাস্টে তো বহুবার এসেছেন। তো সুদীপ্তদা লাস্ট যেদিন এসেছিলেন প্রায় 2.5-3 ঘন্টার একদম লাইভ চ্যাট হয়েছে। আমাদের অডিয়েন্স যে যা খুশি যা ইচ্ছা ভাষায় সুদীপ্তদাকে প্রশ্ন করেছে, সুদীপ্তদা সবকিছু হ্যান্ডেল করেছে 2.5 ঘন্টা ধরে। এবার সেখানে সুদীপ্তদা মানে অসাধারণ সব প্ল্যান প্রোগ্রাম বললেন বিজেপি যে পাওয়ারে আসলে কি কি হবে, এবং আমি সব কটাতেই অবাক হচ্ছিলাম, যেগুলো আমি বাবার জন্য শুনিনি, যেগুলো প্ল্যান প্রোগ্রাম আছে। আমার লাইভ চ্যাটের লোকজন সবাই অবাক যে বাবা এত ফাটাফাটি প্ল্যান। তো আমি ভাবছিলাম যে তাহলে নিশ্চয়ই এগুলো গ্রাউন্ড লেভেলে গিয়ে মানে একটা হুইসপার ক্যাম্পেইন করে হয়তো বলা হচ্ছে, ওপরে হিন্দু হিন্দু ব্যাপারটা করা হচ্ছে। মানে তুমি কি বলছো তাহলে এই ক্যাম্পেইন গুলো জানেই না কেউ, না না, এই প্ল্যান প্রোগ্রাম গুলো? সুদীপ্তদা মিডিয়াতে কেন যায় না আমি এখন সেটাই জানি না। মানে সুদীপ্তদা আমি আমি মানে মানে টু বি ভেরি অনেস্ট অ্যান্ড ফ্র্যাঙ্ক আমি বলছি, সুদীপ্তদা ওয়েস্ট বেঙ্গলে বা ভারতবর্ষের ক্ষেত্রে ইজ নো লেস দেন সঞ্জীব সান্যাল। উইথ ডিউ রেসপেক্ট টু সঞ্জীব সান্যাল আমি বলছি, মানে সঞ্জীব সান্যাল তো ভারতবর্ষের আমাদের মানে প্রাইম মিনিস্টারের চিফ ইকোনমিক অ্যাডভাইজার ছিলেন। সুদীপ্ত গুহ ইজ নো লেস দেন দ্যাট। খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। আচ্ছা। মানে ওনার যে প্ল্যানিং প্রোগ্রামিং এবং উনি কিভাবে, এবং সব থেকে বড় কথা হচ্ছে উনি এক্সিকিউট কিভাবে করতে হবে সেটাও জানেন। সেটাই আমাদেরকে তো বাচ্চাদের মতো বুঝিয়ে দেন কমপ্লেক্স সব টপিক। এক্স্যাক্টলি তাই। এবং আমার মনে হয় একটা মানে এবার তুই আমাকে বল, যদি উনি যে কথাগুলো তোকে বলেছেন সেই কথাগুলো যদি র্যাপিড লেভেলে বিজেপি প্রচার করতে শুরু করে, তাহলে বৃহত্তর অংশের মানুষ কনভিন্সড হবে না হবে? হ্যাঁ, হওয়ারই তো কথা। আমি তো ভেবেছিলাম সেগুলো বলছে নিশ্চয়ই তলায়। এবার বিষয়টা হচ্ছে এই জায়গাটাতেই বিজেপি পার্টি হয়তো আসতে চাইছে না, কারণ তারা দাঁড়াও, অনেকটা আটকে গেছে। জেতার জন্য হয়তো। হ্যালো, আরেকবার একটু আগের দুটো সেন্টেন্স আবার বলো, অনেকটা পজ হয়ে গেছিল। আমার মনে হয় যে এই জায়গাটাই পার্টি বুঝতে পারছে না, বা পার্টি হয়তো এই জায়গাটা এই স্ট্র্যাটেজিটা নিতে চাইছে না ফর সাম রিজন, আমি জানি না কেন। তো এগুলো বলছে যেগুলো গ্রামের মানুষের কানেও পৌঁছাচ্ছে না, গ্রামে বা মফস্বলের মানুষের এগুলো কানে। পৌঁছবে কি করে? এগুলো পৌঁছানোর জন্য তো তোকে প্রপার চ্যানেলাইজ করতে হবে। এখন তো সুদীপ্ত গুহর মানে আমি আমি জানি না, উনি লেখালেখি করেন এখনো, কিন্তু উনি আর কোনো মিডিয়াতে যান না, কেন আমি তাও জানি না। এবার ধর ওনার ওনার বহু কথা বা আমার বহু জনকে পাঠিয়েছিলাম, তারা ফেসবুকে লিখেছেন এই প্ল্যানিং প্রোগ্রাম করা যেতে পারে, বাট সেগুলো কখনো পার্টির অফিসিয়াল স্ট্যান্ড পয়েন্ট হয়েছে বলে আমি জানি না। আমি জানি না। আর তাহলে দাঁড়াও, পজ হয়ে গেছো কি? হ্যালো হ্যালো, বল বল বল, আমি শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি তোকে। হ্যাঁ, এবার আমার একটা সন্দেহ হচ্ছে যে তুমি কি এটা মানো যে বেঙ্গলে আজকের দিনে দাঁড়িয়ে ডেভেলপমেন্ট করা বলতে বেশিটাই এসিজেড করে দেওয়া, এবং সেই সব যে করতে হবে সেগুলো খুলে বলে ফেললে বরং উল্টে মানে হিতে বিপরীত হতে পারে বলে এগুলো চুপি চুপি করার প্ল্যান হচ্ছে? সেইটা কতটা বলতে হবে বা কতটা বলতে হবে না ইলেকশন ক্যাম্পেনিং এর সময়, সেটার জন্য তো একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং থাকা দরকার। আমার কথা হচ্ছে তুই আমাকে বল যে 2021 থেকে 2026 টোটাল সময় 25 টোটাল সময়টাতে যতগুলো ভোট হয়েছে, এই অ্যান্টি ইনকামবেন্সি ছাড়া বিজেপি আর কি কথা বলেছে? পজিটিভ ডিরেকশন তো পজিটিভ ডিরেকশন হয়তো এটাই যে হিন্দু তুমি এক হও। না না, সেটা তো আমার ডেভেলপমেন্টের কোনো কাজ নয়। হিন্দু তুমি এক হও সে তো সে কৃষ্ণও বলে গেছিল মহাভারতে, তো সেই সময় থেকে শুনে আসছে হিন্দু তুমি এক হও। এটার সাথে পলিটিক্স এর কি সম্পর্ক রে ভাই? সে তো কৃষ্ণও বলেছিল ভাই আমি যুদ্ধ করবো না, 5টা গ্রাম আমাকে দিয়ে দাও, আমি শান্তি স্থাপন করে দিচ্ছি। হিন্দু তো তখনও এক হয়নি। কি মহা মুশকিলের কথা, হিন্দু তুমি এক হও।
সম্ভব? একজন আমাদের ভিউয়ার বলছেন যে উত্তরপাড়া শ্রীরামপুর হ্যাজ সিগনিফিকেন্ট শেয়ার অফ মুসলিম পপুলেশন ইন দ্য রুরাল রিজন ওয়্যার ম্যাসিভ রিগিং হ্যাপেন্স অ্যাট লিস্ট ফর দ্য লোকসভা পোল, এবং সেই জন্য ওখানে তৃণমূল জিতেছে ওর দাবি। না, লোকসভা বলছো সেখানে সেই জন্য তৃণমূল কখনোই জেতেনি। ওখানে হচ্ছে ওই ডোমজুরের একটা অংশ থাকে যেখানে হচ্ছে একটা মুসলিম ভোট, যেটা 2019-এ ওই আমাদের রাজীব ব্যানার্জি মানে খুব ভালো করে রিগিং করিয়েছিল, যেটুকু মিডিয়া দেখিয়েছে। আর তারপর হচ্ছে ওই বলো ওখানে ওই আমাদের ওই সিদ্দিকি যে নামটা, আরে একটা এরিয়া আছে ভুলে যাচ্ছি, ওইখানকার একটা জাঙ্গিপাড়া যেখানে 2021-এ দাঁড়িয়েছিল। তো ওই জায়গাতে একটা বড় মুসলিম ভোট আছে। তো সেটা ছাড়া শ্রীরামপুর লোকসভাতে মুসলিম ভোট সেভাবে নেই। আর ওই মুসলিম ভোটটা যদি বিজেপি 1%-ও না পায়, তাতেও বিজেপির পক্ষে শ্রীরামপুর লোকসভা জেতা সম্ভব, কিন্তু বিজেপি সেটা জেতেনি। আচ্ছা, তাহলে তোমার ওই মিডল লেভেলে বিজেপির অনেকের কি সেটিং আছে তৃণমূলের সঙ্গে, বা ওভারঅল সেটিং ফেটিং কি আছে, সেই সবগুলো কি লোকে মানছে বা সত্যি আছে? কেউ কি ভেতরে সত্যি চায় যে না তৃণমূলে জিতে যাক আলটিমেটলি? না, আমার মনে হয় না বিজেপি সেন্ট্রালের সাথে তৃণমূলের সেটিং থাকার কোনো মানে থাকলে কি লাভ। না, স্টেট বিজেপির মধ্যেও স্টেট বিজেপির মধ্যে কি আছে না আছে সেটা বলা খুব মুশকিল। সেটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। যেটা লোকে বলে যে মানে ওপর লেভেলে সেটিং আছে, আমার এখনো এটাতে বিশ্বাস হয় না। তার কারণ হচ্ছে ওপর লেভেলে সেটিংটা না থাকলেই মানে বিজেপির অনেক বেটার হয় সেন্ট্রালে চালাতে। এবং তুই একটা জিনিস লক্ষ্য করবি, প্রাইম মিনিস্টার দুবার এসছে, হোম মিনিস্টার একবার এসছে, শুভেন্দু অধিকারী লিডার অফ অপোজিশন সেখানে গেছে, সুকান্ত মজুমদার সেখানে গেছে, স্টেট প্রেসিডেন্ট, সবাই মিলে প্রচার করছে। তারপর বিজেপি সেই সিটটা হেরেছে 55,000 ভোটে। সেটা হচ্ছে কৃষ্ণনগর লোকসভা। এবং কৃষ্ণনগর লোকসভার এমপি, ওটার নাম আমি মানে কি বলবো, মানে নাম নিতে লজ্জা হয়, সেই জন্য নাম নিচ্ছি না, যখন পার্লামেন্টে বলতে উঠেছে প্রাইম মিনিস্টার সিট ছেড়ে উঠে চলে গেছে। এবার এই ঘটনাটা হচ্ছে কি, মানে প্রাইম মিনিস্টার তো আর কলতলার লেভেলে ঝগড়া করতে পারবে না, যে চুলের মুঠি ধরে মেরে দিল এরকম তো হয় না, বা গালাগাল দিল, সেটা তো হয় না। বলে এটা হচ্ছে একটা মানে মানে একটা জেন্টেলম্যান কিভাবে এক্সপ্রেস করতে পারে তার মানে কি বলবো, সে মানে প্রচন্ড রকমের বিরক্ত একজনের প্রতি, যে যখন কথা বলছে আমি উঠে ছেড়ে বেরিয়ে চলে গেলাম। তো এক্স্যাক্টলি প্রাইম মিনিস্টার জাস্ট এই 1 মাস আগে এই ঘটনাটা করেছেন। তো তারপর আমার আর মনে হয় না, এবং এটা কিন্তু বিজেপি বেঙ্গলে প্রচার পায়নি সেভাবে। তো আমি জানি না কেন তারা সেগুলো করছেন, কিন্তু আমার যেটা ধারণা যে বিজেপি সেন্ট্রালের সাথে তৃণমূলের কোনো সেটিং আছে, এসব একদম ভুলভাল ধারণা, আমার মনে হয় না। এই কনটেক্সটে একটা প্রশ্ন আছে যে বামপন্থীরা যে মমতা মোদী সেটিং এর গল্প তৈরি করছে, এটা কি মানুষ খাচ্ছে? আর 356 নিয়ে মানুষ খুবই বিরক্ত, রেগে, এটি নিয়ে বিজেপি খোলাখুলি কিছু বলে মানুষের ধোঁয়াশা কাটাচ্ছে না কেন? এক্স্যাক্টলি, খুব ভালো প্রশ্ন। এই সেটিং থিওরি মানুষ খাচ্ছে না সেটা কিন্তু কিছুটা হলে খাচ্ছে। তার কারণটা হচ্ছে, এটা হচ্ছে দাঁড়া চলে গেছে তোমার নেট গুলো বসে, মোস্ট অফ দ্য সিপিএম সেটিং আছে। মানে এই যে প্যানেলে যখন ডিসকাশন গুলো হয়, তখন তৃণমূলও বলছে সেটিং আছে, বিজেপিও বলছে সেটিং আছে, সিপিএমও বলছে সেটিং আছে, প্রত্যেকটা পার্টি বলছে সেটিং আছে। এবার আবারও মানুষ কনফিউজ, এবার বোঝাতে পারছে না যে সেটিংটা কার থেকে কার, 2-1 জন ছাড়া। যেমন ধর খুব ভালো এই মুহূর্তে খুব ভালো বক্তা হচ্ছে আমাদের মানে দেবজিৎ অল টাইম ভালো বক্তা, এ নিয়ে নতুন করে বলার কিছু নেই, বা তরুণ জ্যোতিদা। এই দুজনকে বাদ দিলে কোনো প্যানেলিস্ট খুব স্ট্রংলি অ্যাডভোকেটই করতে পারে না যে সেটিংটা হচ্ছে অ্যাকচুয়ালি তৃণমূল আর কমিউনিস্টদের মধ্যে। এটা বোঝাতে বিজেপি ব্যর্থ হচ্ছে। আবার একই রকম ভাবে এই যে আর একটা প্রশ্ন কি করলো বল, সেকেন্ড পার্টটা কি ছিল? ওই 356 নিয়ে। হ্যাঁ, 356 হবে কি হবে না সেসব ব্যাপার, 356 হবে কি হবে না। এখানেও আমি এটাই বললাম যে মানুষ কনফিউজ বিজেপি নিজেদের লোকেদেরই কথাবার্তা নিয়ে। একজন এসে বলছে 356 করে আমরা ক্ষমতায় আসবো, একজন বলছে না আমরা মানে নীতিগত আদর্শগত জায়গা থেকে ক্ষমতায় আসবো, আরেকজন বলছে ভোটের মতো হবে। আরে ভাই, মানে এতগুলো স্টেটমেন্টের কি আছে? 356 করলে সেন্ট্রাল করবে, 355 করলে সেন্ট্রাল করবে, এখানে স্টেটের লিডারদের এত ডিফারেন্ট ওপিনিয়নের কি মানে হয়? হ্যাঁ, তাহলে এই মানে তাহলে ওভারঅল বলছো যে একটা ডিসইউনাইটেড অবস্থায় আমার মনে হয় এটা মানে কমপ্লিটলি তাই। এবং তুই দেখ না, আমি যে কারণের জন্য আমি মাঝখানে বলেছিলাম একবার যে শুভেন্দু বাবু বলতেন যে আগামী মঙ্গলবার ভালো খবর আসবে, শুক্রবার ভালো খবর আসবে। সেই মঙ্গল শুক্র পেরিয়ে কয়েকটা মঙ্গল শুক্র পেরিয়ে গেছে, এখনো ভাইপোর বিরুদ্ধে কিচ্ছু নেওয়া হয়নি। ফলে এই কথাগুলো যখন একজন বলছে এবং কোনো কাজ হচ্ছে না, তারপরে কিন্তু মানুষ একটা ভাবতে শুরু করছে, ওমা তাহলে এটা তো সেটিং আছে বলে হচ্ছে না। তো এই জায়গাগুলো মিসফেয়ার করছে, আমার তাহলে এই পরিষ্কার এই জায়গাগুলো মিসফেয়ার করছে, এবং এগুলো পলিটিক্যাল ইনকারেক্ট ছিল।
এটাই আমার বক্তব্য। তাহলে আমার দুটো প্রশ্ন এটার ফলো আপ হিসেবে, যে এক হচ্ছে যে এই ইউনিটির অভাবটা কেন, এটা যাচ্ছেই না কি করে বছরের পর বছর ধরে, আর হচ্ছে যে মানে তৃণমূল তো আজীবন গোষ্ঠীদ্বন্দ্ব দেখছি, যবে থেকে পাওয়ারে এসে দেখছি গোষ্ঠীদ্বন্দ্বে কেলাকেলি হচ্ছে, তাহলে সেটা তৃণমূলের যেটা আসে যায় না, বিজেপির কেন আসবে যাবে? তৃণমূলের তো মানে পলিটিক্যাল কারেক্টনেস নেই মমতার বাবার জন্মে, তাহলে সেটা বিজেপিরই বা কেন না, করতে হবে? ব্যাপারটা হচ্ছে এখানে ইউনিটি হচ্ছে চালচোরদের ইউনিটি। মানে যারা চুরি ছাড়া বাঁচতে পারবে না তারা ইউনাইটেড থাকতে বাধ্য। মানে এখানে অভিষেক কি বললো, দিদি কি বললো, কে কি বললো, ডাজন্ট ম্যাটার। আমার চাল চুরি না করলে আমার সংসার চলবে না, আমাকে ইউনাইটেড থাকতেই হবে। ডিভাইডেড বাই লিডার্স, ইউনাইটেড বাই চুরি। এটা হচ্ছে সিম্পল থিওরি। কিন্তু বিজেপির ক্ষেত্রে বিষয়টা হয়ে যাচ্ছে কি, কে নতুন কে পুরনো, ঠিক আছে, কে একদম ওল্ড স্কুল আইডিওলজি, কে কে সেটা ফলো করছে না, কে পার্টির বাইরে কিছু বলছে, কে পার্টির ভেতরে কিছু বলছে, এটা একটা ক্যাওস চলছে। এবং আরেকটা বিষয় হচ্ছে, মানে যেটা 2021-এও দেখেছিলাম, যে ক্ষমতায় আসাটাকেই হচ্ছে মন্ত্রিসভা ঠিক হচ্ছে, যে কে মন্ত্রী হবে। এইটা ভয়ঙ্কর জিনিস। মানে হয় পার্টি বলে দিক যে ইনি হচ্ছেন মুখ্যমন্ত্রী, আর না হলে হচ্ছে ইকুয়াল মানে এফোর্ট দিয়ে সবাই ভোটে লড়ে, যে হবে দেখা যাবে, যেটা বিজেপি পার্টি মোস্টলি করে থাকে। আগে থেকে কিছু বলে না, ভোটে জেতার পর ডিক্লেয়ার হয় কে চিফ মিনিস্টার হবে। অন্তত মানে রিসেন্টলি বিজেপির সেটাই প্যাটার্ন। তো হয় সেটা হোক, আর না হলে বলে দিক আগে থেকে, যদি বেঙ্গল জেতার জন্য আগে থেকে চিফ মিনিস্টার ডিক্লেয়ার করতে হয় করে দিক। কিন্তু এত এত ডিফারেন্ট অফ ওপিনিয়ন্স থাকলে মানুষ প্রচন্ড কনফিউজড। এইটাতে আমি কনফিউজ, তুমি যেটা পয়েন্ট আউট করছো সেটা থেকেই, কারণ আমি অতটা তো খেয়াল করতে পারি না সবসময়। এক হচ্ছে যে মানে এইটা বিজেপি হচ্ছে কিভাবে আদৌ, কারণ আমি যত সিনিয়র লেফটিস্টদের সঙ্গে কথা বলি, পার্টি করেছে বা করেনি, মানে প্রচন্ড রাজনীতি ঘাটে আজীবন, তাদের কিন্তু বিজেপির জন্য একটা জিনিসের রেসপেক্ট বরাবর আমি তাদের থেকে ডেলিভারেটলি শুনতে পাই, যে মানে আফটার অল বিজেপির একটা মতাদর্শ আছে, একটা রেজিমেন্টেড পার্টি, তৃণমূলে তো তাও কিছু নেই, একটা র্যান্ডম একটা হেডলেস চিকেন জাস্ট দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। তা সেরকম পার্টিতে এটা কি করে সম্ভব হচ্ছে টানা বছরের পর বছর? না, সেটা বছর তো সম্ভব না। তুই বিজেপি, এবং এই জায়গাটাতেই এসে আনফরচুনেট যে বিজেপি সেন্ট্রালের ক্ষেত্রে কিন্তু এটা কোনো ফ্যাক্টর নয়। এই ফ্যাক্টরটা হচ্ছে অনলি ফর বিজেপি ওয়েস্ট বেঙ্গল, যেটা আমাকেও অবাক করে যে কি করে হচ্ছে এটা। শুধু দাঁড়াও, পুরো আটকে গেছে। হ্যালো, কোন স্টেটের জিনিসটা দেখতে তোমার পাচ্ছি। সাম্রাজ্যবাদী ইন্টারনেট ঝুলিয়েছে, হ্যাঁ, আর একটু আবার 2-3টা সেন্টেন্স আগে থেকে বলছি বিজেপির ন্যাশনাল, আবার চলে গেল। এই এই হ্যাঁ, শুনতে পাচ্ছি এবার? হ্যাঁ, দেখি বলো। আমার কথা হচ্ছে বিজেপি ন্যাশনাল লেভেলে বা অন্যান্য স্টেটে এই জিনিসটা নেই, এটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল এক্সিস্ট করে। ওকে, কেন করে সেটা জানি না। এবং তুই যেটা বললি যে কমিউনিস্টদের অনেকে ওল্ড স্কুল কমিউনিস্ট, যারা এই আইডিওলজির জায়গা থেকে এনজয় করে, আর আমরা যারা ওল্ড স্কুল অ্যান্টি কমিউনিস্ট বা ধর ন্যাশনালিস্ট বা বিজেপির সমর্থক, মানে পার্টি মেম্বার তো বলতে পারবো না, সমর্থক, তারাও কিন্তু এই ফাইটটাকে এনজয় করি, বিকজ এটা একটা আইডিওলজির ফাইট। হ্যাঁ, ব্যাটল অফ আইডিয়াস। আইডিয়াস ভার্সেস আইডিয়াস। আমি মার্কসকে খিস্তি দিতে পারি, তুমি আমার যে আছে তাকে খিস্তি দাও, খিস্তির মধ্যে একটা সমাধান বেরোবে। কিন্তু বিষয়টা হচ্ছে তৃণমূলকে কি বলবো, ও তো আদর্শ নীতি সবকিছু হচ্ছে চাল চুরি, চাল থেকে ত্রিপল, কোনো লেভেল নেই, যা পাচ্ছে চুরি করছে। ওদের সাথে কি আইডিওলজির ফাইট হবে? এবার 11 সালে তৃণমূল যখন সবে সবে গেল পাওয়ার থেকে, যেদিন ধরো গেল, মানে সারাদিন তো তখন আমি খবর দেখছি, যারা পলিটিক্স ভালোবাসতো সারাদিন পুরো মানে সিনেমা দেখার মতো মজা ছিল পলিটিক্স ফলো করা এবিপি আনন্দে। তো একটা মহিলা, আমি তখন ঘোর লেফটিস্ট আর কি, তো আমি তখন মানে জানতে চাইছি কেউ একটু দেখি একটু সিম্প্যাথির কিছু বলে কিনা আমার প্রিয় লোকজনদের জন্য। তো সবাই দেখছি খিস্তি করে যাচ্ছে। এবার এক মহিলা বলছিলেন যে বেঙ্গল এই কারণে তৃণমূলকে ভোট দিল, কারণ এতদিন প্রচুর আর কি আইডিওলজি হয়ে গেছে, এবার বেঙ্গলি বা বাঙালিরা একটু আইডিওলজি থেকে একটু হাফ ছেড়ে বাঁচতে চাইছে, বেঙ্গল হ্যাজ টু মাচ অফ আইডিওলজি। এবার তাতে আমি এতদিন পরে এসে আমার মনে হয় যে কি ভুলভাল কথা ছিল, মানে আইডিওলজি ছাড়া কেন, মানে তার আইডিওলজি ছাড়া মানে তো একটা ডিরেকশনহীন একটা পার্টি, সেটাকে কেন ভালো বলা হচ্ছে? তাহলে তুমি কি বলছো, তাহলে বাঙালি এখনো হাফ ছেড়ে বাঁচতে চাইছে আইডিওলজি থেকে, সেই জন্যই মানে ভিশনহীন পার্টিকে ভোট দেবে? আইডিওলজি ছিল না, সেটা আইডিওলজি ছিল না। এবং মানে একটাই হচ্ছে কি, মানে ধর আমি এটা অনেক সময় আমি এক্সাম্পলটা দিই, যে সচিন তেন্ডুলকার কিন্তু 24 বছর ক্রিকেট খেলতে পারতো না, যদি সচিন তেন্ডুলকার মনে করতো যে সারা জীবনও ভিভ রিচার্ডস এর মতো অ্যাটাকিং ব্যাট করবে। সচিন যখন 2001-এ বা 2000 সময় তোর অ্যাঙ্কেল ইঞ্জুরি হলো, টেনিস এলবো হলো, তারপর ও পুল শট মারা বাদ দিয়ে দিয়েছিল। পুল শট তারপর মানেনি, খুব লিমিটেড। ও আগে ফাস্ট বোলারদেরকে স্টেপ আউট করে 6 মারতো 97-98-এ, সেটা বাদ দিয়ে দিয়েছিল কারণ ওর ব্যাকে প্রেসার পড়ে বলে। তো সেই জন্যই ওর কেরিয়ারটা 24 বছর ধরেও মানে ক্যারি ফরওয়ার্ড করতে পেরেছিল। তো যে কোনো আইডিওলজিকেও কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন করতে হয়। মানে আমার ডান্স ক্যাপিটালে লেখা আছে যে মানে মার্ক্সবাদ মানেই বিজ্ঞান, তার মানে তার কোনো পরিবর্তন হবে না, এই বিষয়টা হচ্ছে ভুল।
আইডিওলজিকে চেঞ্জ করতে হবে, যেটা নতুন জিনিস সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। এবং বিজেপি খুব সুন্দরভাবে সেটা করেছে। তুই দেখ 2014 সালের ইলেকশন ক্যাম্পেইন, বিজেপি কিন্তু রথযাত্রা বার করেনি, যেটা বিজেপি 90 এর দশকে করেছিল। তখন কিন্তু বিজেপি ডেভেলপমেন্টে ফোকাস করলো। তো বিজেপির আইডিওলজি খুব ফিক্স, এবং তার সাথে বিজেপি নিত্য নতুন সময়ে যখন তাদের যেটা প্রয়োজন হয়েছে, সবকা সাথ সবকা বিকাশ, ডেভেলপমেন্ট ফর অল ইত্যাদি ক্যাম্পেনিং করেছে, পলিটিক্যালি কারেক্ট থেকেছে। আর সিপিএম এরটা কোনো আইডিওলজি ছিল না, সেটা ছিল রেস্ট্রিকশন। তুমি তোমার বাড়িতে পুজো করতে পারবে না, সেটা এসে লোকাল কমিটির নেতা ঠিক করে দিয়ে যাবে। তোমার গ্রামে দেবতার পুজো হবে কি হবে না সেটা লোকাল কমিটি পারমিশন দেবে। এই জিনিসগুলো থেকে মানুষ হাঁপ ছেড়েছিল। মানে উনি যেটা বলতে চেয়েছেন ঠিকই বলেছেন, আইডিওলজি একটু ভুল বলেছেন হয়তো। জ্যোতিবাবুর আমলে পড়াশোনা করার জন্য যেটা হয় আর কি, ইংরেজি বুঝতে ভুল হয়েছে। আইডিওলজি না, রেস্ট্রিকশনটাকে মিন করেছেন আমার মনে হয়। এখানে একটা ইন্টারেস্টিং কমেন্ট আছে যে ইউ আর প্লেইং দিস গেম রং, ইটস নট দ্য লিডার দ্যাট প্লেস আ রোল ইন উইনিং ইলেকশনস, ইটস দ্য কমিউনিটি, অর এলস হাউ উড ইউ এক্সপ্লেইন দ্য ভিক্টরি অফ রচনা ইন হুগলি অর মহামৈত্র ইন কৃষ্ণনগর? হ্যাঁ, উত্তরটা খুব পরিষ্কার, যে আমি তো আগেই বললাম যে চালচোরেরা ইউনাইটেড। তাদের চুরির জন্যই তারা ভোট দেবে, তাদের সেখানে কে দাঁড়াচ্ছে সেটা প্রশ্ন নয়। মানে নরেন্দ্র মোদী কখনো বলেছে যে 500টা কেন্দ্রে আমি প্রার্থী, আমাকে ভোট দিন? বিজেপি সেটা আইডিওলজি নয়, বিজেপি সেটা কখনো বলবে না। হ্যাঁ, আচ্ছা, তোমার তো সঙ্গে আমার 1 ঘন্টাই থাকার কথা, তোমার আর কিছু টাইম আছে কি হাতে? হ্যাঁ, এবার একটু উঠতে হবে, বেরোতে হবে। ঠিক আছে, তাহলে লাস্ট কোয়েশ্চেন এটাই আমার তরফ থেকে, সেটা হচ্ছে যে পুরনো বিজেপি আর নতুন বিজেপির মধ্যে এখনো কোন দলটা কি ভিত্তিতে আছে, মানে কোথায় কোথায় কি কি পলিসিতে ডিবেট আছে, মানে ডিসএগ্রিমেন্টস আছে, এবং এখনো কি ওই কনসার্নটা আছে যে শুভেন্দু হয়তো আসলে ট্রোজান হর্স? আমি জানি না ভাই, মানে আমি একটা কথা সবসময় বলি যে শুভেন্দু অধিকারী যেভাবে লাস্ট 3-4 বছরে গ্রাউন্ডে থেকে কাজ করেছে, সেটা হয়তো বিজেপির অন্য কোনো লিডার করেনি। মানে খুব অনেস্ট এবং খুব ফ্র্যাঙ্কলি বলছি, খুব অনেস্ট স্টেটমেন্ট, যে শুভেন্দু অধিকারী যেভাবে দৌড়েছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, তারপর একটা জিনিস পরিষ্কার যে ও ছাড়া এত দৌড়াদৌড়ি কিন্তু অন্য কোনো বিজেপি লিডার করেনি। এবার গোষ্ঠীদ্বন্দ্ব কি নিয়ে হতে পারে, ওল্ড স্কুল নিউ স্কুল থিওরি কি নিয়ে হতে পারে, আমার মনে হয় সবার সবকিছু ভুলে এখন একটাই ফোকাস করা উচিত, যে কিভাবে মমতা ব্যানার্জিকে হারানো যায়। খুব পরিষ্কার কথা, কারণ বিজেপি হচ্ছে মেন অপোজিশন, সেই জন্য মেন অপোজিশনের থেকে মানুষের এক্সপেকটেশন বেশি। সেখানে ডিসএগ্রিমেন্ট এগ্রিমেন্ট সবসময় থাকবে, সেটা নিয়ে কোনো কথা নয়। সেটা আমার মনে হয় যে বসে তাদেরকে মেটানো উচিত যদি কিছু থেকে থাকে। কিন্তু এই মানে সব সময় যদি একটা মানে উইদাউট এনি ডেভেলপমেন্ট প্ল্যান যদি শুধু হিন্দুত্ব নিয়ে কথা বলে, আমার মনে হয় না সেটা ওয়ার্কআউট করবে। এটা আমার কমপ্লিটলি ব্যক্তিগত, কিন্তু এটা আমার ব্যক্তিগত মতামত যে ডেভেলপমেন্ট প্ল্যান মানুষের সামনে আনতে হবে, আদারওয়াইজ মানুষ ট্রাস্ট করতে পারছে না যে এরা এসে কি করবে। এবং এটাও তো ফ্যাক্ট যে আজকে আমি 2 দিন আগে যাকে দেখছি তৃণমূলে, ফর এক্সাম্পল অর্জুন সিং, সে অর্জুন সিং তৃণমূলে খারাপ ছিল, বিজেপিতে এসে ভালো হলো, আবার খারাপ হয়ে তৃণমূলে চলে গেল, আবার বিজেপিতে চলে এলো ভালো হয়ে। এই জিনিসটা মানুষের তো মানে, তারপরে যদি তুই ডেভেলপমেন্ট প্ল্যান প্রপারলি না বলিস, তাহলে তো মানুষ কনফিউজ হবে যে এরাও এসে কি তৃণমূলের মতোই চুরি করবে। তাহলে তো ভাই পুরনো চোরেরাই ভালো, স্ট্যাটাস কো। ওদেরকে কি তাহলে মানে দূরে রাখা উচিত যতটা সম্ভব এরকম লিডারদেরকে, বা বড় লিডার বানানো উচিত না? না, বড় লিডার ছোট লিডার সাথে তার নিজের ক্যাপাবিলিটিতে জায়গা করবে। অনেকে তো বলেছিল যে ব্যারাকপুর লোকসভা একমাত্র জেতাতে পারে অর্জুন সিং। আমি প্রথম থেকে বলেছিলাম অর্জুন সিং ওখানে হারবে, শুধুমাত্র অর্জুন সিং বলেই হারবে, অন্য কেউ হলে হয়তো তাও জেতার চান্স থাকতে পারতো, অর্জুন সিং বলে হারবে। তো এবার সেটা আমার মত, আমি ব্যক্তিগতভাবে ওনাকে চিনি না, আমি যেটা মিডিয়াতে দেখেছি, ওনার কথাবার্তা শুনেছি যেটুকু, এইটার বেসিস। এবার সেই লোকটা হঠাৎ করে হিন্দুত্ববাদী হয়ে কথাবার্তা বলতে শুরু করলো, এটা একটা অদ্ভুত লাগছে না? যে এটা কি হচ্ছে রে বাবা, এটা মনে হচ্ছে না নাটক করছে। অনেস্টলি স্পিকিং আমারও মাঝে সাঝে মনে হয় এটা নাটক হচ্ছে। ঠিক আছে, তো এই জায়গা থেকে এটা পার্টিকে ডিসাইড করতে হবে কে কতটা কথা বলবে, কে কতটা কথা না বলবে। এবং সেই জন্যই তো মানে পার্টি একটা রেজিমেন্টেড পার্টি, তাদের একটা অর্গানাইজেশন আছে, এগুলো পার্টির তরফ থেকে দেখা উচিত। আমরা তো শুধুমাত্র সাধারণ সমর্থক, বাইরে থেকে দেখছি। এই সরি রুদ্র, আর একটা ছোট্ট লাস্ট কোয়েশ্চেন, তুমি শর্টে উত্তর দিয়ে দাও। 26-এর ভোটটা বিজেপির জন্য কতটা গুরুত্বপূর্ণ তোমার মনে হয় ইন কনটেক্সট অফ মানে 29-এর লোকসভা ইলেকশনস? 26-এর ভোট 29-এর লোকসভার অ্যাসপেক্টে বিজেপির জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ বিজেপির গেইন করার জায়গা বলতে শুধু ওয়েস্ট বেঙ্গল পড়ে রয়েছে। কারণ উত্তরপ্রদেশ স্যাচুরেশন, ঠিক আছে, উত্তরপ্রদেশ যদি 240 হয়েছে, উত্তরপ্রদেশে যদি আর 10টা সিট কমে, পার্টি কিন্তু নেমে যাবে 230-এ। সেটাই, ঠিক আছে। তো উত্তরপ্রদেশ বিজেপি সেটা ধরেই চলছে যে আমরা ওখান থেকে আর গেইন করতে পারবো না, এবার হয়তো পরবর্তী লোকসভাতে আমাদের লস হতে পারে। সেক্ষেত্রে 250 ধরে রাখতে গেলে একমাত্র টার্গেট হচ্ছে বেঙ্গল, ফলে সেই দিক থেকে বিজেপির জেতা খুব দরকার আমার মনে হয়। আর যদি বলিস
তার থেকেও বেশি দরকার ওয়েস্ট বেঙ্গলের স্বার্থে বিজেপির জেতা, মানে রিগার্ডলেস অফ এনিথিং, মানে এই মানে নতুন পুরনো কে কি বলছে, শুভেন্দু অধিকারী কতটা অ্যাগ্রেসিভ কথা বলছে বা অর্জুন সিং কি বলছে, রিগার্ডলেস অফ দ্যাট আমার মনে হয় বিজেপির যে মানে পশ্চিমবঙ্গের জন্য বিজেপির জেতাটা খুব দরকার, আমার এটা মনে হয়, না হলে খুব মুশকিল। ঠিক আছে রুদ্রদা, অনেক ধন্যবাদ আমাদের টাইমের থেকে বেশিও করার জন্য। গুড নাইট বা গুড আফটারনুন, হ্যাভ আ গুড ডে, আর গুড নাইট দর্শক। যদি সবাই ফিরে যায়, ওরে ওরে ও ভাগা সবাই ফিরে যায়, যদি গহন পথে যাওয়ার কালে কেউ ফিরে না যায়, তবে পথের কাটা তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, তুই রক্ত মাখা চরণ তলে একলা দলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি আলো না ধরে, ওরে ওরে ও ভাগা আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রানলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে।